আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে নতুন ব্যাচের গাণিতিক যুক্তি 2 ক্লাসে। তো আপনাদের যদি কোনো কোয়েরি থাকে একটু হ্যান্ড রেজ করতে পারেন। আমরা একটা কোশ্চেন নিয়ে শুরু করে যাবো, যেহেতু আমাদের অ্যাটেন্টিভ আছে এখনো। যদি কোনো কোয়েরি থাকে কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চাচু। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন ভাবি? গুড্ডু, গুড বয়। আহারে, ভাবি কেমন আছেন ভাবি? আশা করি কোশ্চেন করার আসলে কারো কোনো কোয়েরি নেই। ভাইয়া, আমরা মনে হয় শুরু করে দিতে পারি তাহলে। ভাবি আমি আছি, আমার আপনি শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ ভাই, আমরা শুরু করে দিই। Okay. বাসার কি অবস্থা ভাবি? সবাই কেমন? সবাই কেমন? সবাইকে শুভ সন্ধ্যা। আজকে গাণিতিক যুক্তির দ্বিতীয় লেকচার। দুইটা টপিক নিয়ে আজকে মূলত আলোচনা করার চেষ্টা করা হবে। একটা হলো শতকরা আর একটা হলো সুদাসল, এবং সেই সুদাসলটা সরল এবং যৌগিক দুইভাবেই। বিসিএস এর জন্য আসলে সরল মুনাফা বা সরল সুদ যেটা, এটার এই গুরুত্বটা আসলে অনেক বেশি। যৌগিক থেকে মূলত প্রশ্ন খুব কম আসে। দুইটা কারণ আছে। কারণ প্রিলিমিনারিতে আপনারা জানেন যে আসলে ব্যবহার করতে পারবেন না ক্যালকুলেটর। তো ক্যালকুলেটর ছাড়া যৌগিকটা করাটা বেশ টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে সরল আসে। কিন্তু এই গণিত, মানসিক দক্ষতা, এইসব প্রস্তুতির সময় আমার একটা ছোট্ট সাজেশন থাকবে আপনাদের জন্য, যে এগুলো শুধু প্রিলি প্রস্তুতি না নিয়ে একেবারে প্রিলি এবং রিটেন একসাথে প্রস্তুতি নিয়ে নেবেন। সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের খুব সুবিধা হবে। ঠিক আছে? জাস্ট মাথায় রাখবেন যে রিটেনে ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, যেটা আপাতত আপনারা ভুলে যাবেন। যে ক্যালকুলেটর ইউজ করা যায় এটা ভুলে যাবেন, সবই হাতে করার চেষ্টা করবেন। আর যখন রিটেনে যাবেন, সাথে যখন ক্যালকুলেটরটা পাবেন, এটা আপনাদের জন্য অ্যাডভান্টেজ হিসেবে কাউন্ট করা হবে আর কি পরবর্তীতে। তো আমরা শুরু করে দিই। আজকে লেকচার যে খুব বেশি বড় বা খুব বেশি কঠিন এমন কিন্তু না। তো আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটা খাতা কলম সামনে রাখবেন। আমি অঙ্ক করতে থাকবো, কিছু হয়তো বা ছোট ছোট ট্রিক্স যদি থাকে সেগুলো দেখাবো, বা কোনো শর্টকাট যদি দরকার হয়। নর্মালি আমরা এটাকে ডিমোটিভেট করি শর্টকাট না শেখার জন্য, কারণ এটা আপনার পরিপূর্ণ জ্ঞানে একটা বাধা। আর তাও যদি কোনোটা দরকার হয় সেক্ষেত্রে আমরা বলে দিব যে কিভাবে করতে হবে। আর আপনারা যেটা করবেন, খাতা কলম পাশে রাখবেন এবং আমার সাথে সাথে অঙ্কগুলো করতে থাকবেন। আমার আগে হয়ে গেলে অবশ্যই চ্যাট বক্স ওপেন আছে, আমাকে জানাই দিবেন। আর আমি যদি কোনো ক্ষেত্রে ভুল করি, ডেফিনেটলি সেটা আমাকে বলে দিবেন। ভুল কিন্তু হতেই পারে। একটা প্রশ্ন করছেন তনয় ভাই যে রিটেন এক্সামে ক্যালকুলেটর ইউজ করতে দেয় কিনা। হ্যাঁ ভাইয়া, রিটেনে ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, বাট সেটা কিন্তু সাইন্টিফিক ক্যালকুলেটর না, একদম সাধারণ ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। কমার্সের স্টুডেন্টরা যে ক্যালকুলেটর নিয়ে অভ্যস্ত, ওই ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারবে, বা মুদির দোকানে যেটা ব্যবহার করা হয় সোজা বাংলায় যদি বলি। আচ্ছা, প্রথমে শতকরা নিয়ে আলোচনা করবো। শতকরা মানে হলো ইংরেজিতে যেটাকে বলে পার্সেন্টেজ, কোনো একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশের ক্ষেত্রে হরটা কিন্তু সবসময় 100, এই জন্য কিন্তু একে শতকরা বলা হয়। আর হর 1000 হয়ে গেলে সেটা হাজারে বলা হয়। ওকে, তারপরে হলো যে প্রতীক, একে পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয়। তো কি কিভাবে এটা লেখা থাকতে পারে, যেমন শতকরা 15, এই কথাটা লেখা থাকার মানে হলো শতকরা দিয়ে 15/100 এইভাবে যদি লেখা থাকে সেটাও কিন্তু শতকরা, অথবা 15% এইভাবেও যদি লেখা থাকে এটাও কিন্তু শতকরা। তাহলে আমরা তিনটা ওয়ে দেখে নিলাম। এটা হলো একটা ওয়ে, এটা হলো সেকেন্ড ওয়ে, এটা হলো থার্ড ওয়ে। এই তিনটা ওয়ে দিয়ে শতকরা প্রকাশ করা হচ্ছে। তো এটা একটু মাথায় রাখবেন, পরীক্ষায় তিনটা যে কোনো একটা দিয়ে বলতে পারে। তিনটাকে আমরা বলতেছি শতকরা প্রকাশ। আমরা ম্যাথে চলে যাই। খুব সহজ কিছু ম্যাথ দিয়ে আমরা শুরু করবো। এই ম্যাথগুলো প্রিলিমিনারিতে বেশ কয়েকবার আসছে, এবং একটু মনে করাই দিই, প্রিলিমিনারিতে ম্যাথের সাথে সাথে আরেকটা সাবজেক্ট হলো মেন্টাল এবিলিটি। সো এই শতকরার ম্যাথ বা সরল বা যৌগিক মুনাফার ম্যাথ, এগুলো আসলে শুধুমাত্র ম্যাথের জন্য পড়লে হবে না, এগুলো ম্যাথ এবং মেন্টাল এবিলিটি একসাথে পড়বে, কারণ দুইটার মধ্যে এটা কমন থাকে। ওকে, এবং দুইটা রিটেনের মতো কিন্তু এটা আসে। সো এই প্রস্তুতিটা আপনার আসলে চারটা সাবজেক্টের জন্য কাজে লাগবে, প্রিলিতে দুইটা, রিটেনে দুইটা। তাই প্র্যাকটিসটা এখানে খুব গুরুত্বপূর্ণ। খুব যে কঠিন প্রশ্ন আসবে এটা আমরা বলবো না, কিন্তু প্র্যাকটিসটা একটু বেশি করবেন, যেন হাতে কলমে খুব ফাস্ট আপনি অঙ্ক করতে পারেন। একদম প্রথম ম্যাথটা যদি বলি, এখানে বলছে 13/4/3% সমান কত। এখানে দুইটা কাজ করতে হবে। একটা কাজ হলো আপনাকে সমস্তটাকে ভেঙে ফেলতে হবে, এবং আরেকটা কাজ হলো পার্সেন্টকে কনভার্ট করতে হবে। পার্সেন্টের পরিবর্তে কি দেওয়া যায় সেটা বের করে নিয়ে আসতে হবে। তো প্রথমে যদি কনভার্ট করি, 4×13=52, নিচে 4, উপরে হবে 4×13=52 আর 3 যোগ করতে হবে, মানে 55। তো তারপরে যেটা একটা পার্সেন্টেজ আছে, কিছুক্ষণ আগে বলেছি যে পার্সেন্টেজ থাকলে আপনাকে 100 দিয়ে ভাগ করতে হবে। সো গুণন 1/100। এবার আপনি জাস্ট কাটাকাটি করবেন, কাটাকাটি করলে আপনার রেজাল্ট চলে আসবে। তো আপনি যদি এখন 5 দিয়ে কাটাকাটি করেন, 5×20 100, আর দিকে হবে 5×11 100। আর মনে হয় কাটাকাটি যায় না, তাহলে বাকি থাকলো উপরে 11, ইংলিশে বলছি একটু এক্সকিউজ করবেন, নিচে হলো 80। তো বাংলায় লিখি 11/80। 11/80 হলো আমাদের প্রথম অপশনটা। তাহলে খুবই সহজ ম্যাথ, এটাই হলো আমাদের ফার্স্ট অপশন। তো এটা হলো একদম নরমালি যদি প্রশ্ন হয় যে এত পার্সেন্ট কত। তারপরে যে ধরনের টপিকের উপর প্রশ্ন আসে সেগুলো হলো একটা সংখ্যার পার্সেন্টেজকে আরেকটা সংখ্যার পার্সেন্টেজে কনভার্ট করা। যেমন এই যে সেকেন্ড ম্যাথটা কি বলছে দেখেন, বলছেন যে হাফ এর শতকরা কত 3/4। তো এটা যদি আপনি জেনারেলি রিটেনে আসতো, আমি প্রথমে রিটেনের মতো করে করি, যে লিখিততে যদি এই প্রশ্নটা আসতো তাহলে আপনি কিভাবে করতেন। তো লিখিততে আসলে আপনি যেটা করবেন, আপনি ধরে নেবেন যে এই হলো হাফ, তার সাথে গুণ করবো কত, আপনি মনে করেন ক%, যে হাফের ক% হলো 3/4। লিখিতর জন্য আপনাকে কিন্তু এরকম ভাবে করতে হবে, স্টেপ বাই স্টেপ করতে হবে। তারপরে জাস্ট আপনি ফলো করবেন যে এখানে যদি ক% থাকে, এই পাশে থাকবে 3 এবং 4, আর হাফটাকে 1/2 কে এই পাশে যদি নিয়ে আসে সেটা উল্টা হয়ে যাবে, 2/1, 2/1 এরকম কনভার্ট হয়ে যাবে। এবার এই পার্সেন্টকে কনভার্ট করতে হবে। সো পার্সেন্ট না লিখে আমি যদি ক লিখি, তাহলে ক এর সাথে লিখতে হবে 1/100, মানে হলো 100 দিয়ে ভাগ। আর এই পাশে থাকলো কি, এই 2 আর 2, 2 দিয়ে 4 কে কাটা গেলে 2, এখানে থাকলো 3/2।
তাহলে শেষ পর্যন্ত আপনার কাজ হলো ক এর মান বের করা। তাহলে ক হবে 3/2 গুণন 100, কাটাকাটি করেন, এখানে থাকবে 50, 3 আর 50 গুণ করলে 150। ঠিক আছে, তাহলে যদি বলে হাফের শতকরা কত 3/4, দ্যাট ইজ 150%, তাহলে আমাদের আনসার হবে 150%। তো এটাও কিন্তু একটা অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু একাধিকবার আসতে দেখা গেছে। চ্যাট বক্সে বেশ কয়েকজন অলরেডি বলে ফেলছেন, তো এই প্র্যাকটিসটা করতে থাকেন, আমিও করতে থাকবো, আপনারা করবেন, যার আগে হয়ে যায় সে আমরা উত্তরটা বের করে নিব। ওকে, আচ্ছা, এই হলো সেকেন্ড টাইপ, যে প্রথমটাতে শুধু পার্সেন্টেজ বের করতে বলছে, দ্বিতীয়টাতে দুইটার মধ্যে একটা কম্পেয়ার করতে। এটার অঙ্ক বেশ কয়েকবার দেখা গেছে, চলুন এই অঙ্কটা আমরা ট্রাই করি। এখানে বলছে কোন সংখ্যার 40% এর সাথে যদি 42 যোগ করেন তাহলে ফলাফল হবে ওই সংখ্যাটি। সো ইন্টারেস্টিং একটা লাইন, প্রশ্ন করা হয়েছে সংখ্যাটি কত। তো এই সংখ্যাটা আসলে একটা শর্টকাট আছে, বাট আমি বলবো যে প্রথম দিকে লিখিত আকারে করার জন্য, তাহলে ওই লিখিতটা আপনি কয়েকবার করলেই আপনার কিন্তু ওই প্রিলিতে শর্টকাট কিভাবে করতে হয় সেটা চলে আসবে। এটা শর্টকাটটা দেখাই দিব না। তাহলে কোন সংখ্যাটা কিন্তু আমরা জানি না, তাহলে মনে মনে ধরি এই সংখ্যাটা মনে করেন x। এবার হচ্ছে সংখ্যার 40%, তার মানে হলো x গুণন 40%, এর সাথে যোগ করতে হবে 42, আর যোগফল হবে ওই সংখ্যাটি মানে কি, এই সংখ্যাটি যে সংখ্যাটা আমরা ধরে নিছি ওই সংখ্যাটাকেই বলতেছে ওই সংখ্যাটি, এটা হবে x। তাহলে এখানে x গুণন 40/100 প্লাস 42 ইজ ইকুয়াল টু x। এই যে এখানে যে 0.4x আছে এটাকে হাতের ডান পাশে নিয়ে যান, তাহলে এখানে থাকলো 42 আর এই পাশে থাকলো x মাইনাস 0.4x। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি x থেকে 0.4x যদি চলে যায় এখানে হবে 0.6x ইজ ইকুয়াল টু 42। আমাদের বের করতে হবে x এর মান, তাহলে 42 কে আমরা ভাগ করব 0.6 দিয়ে। তো 0.6 কে আশা করি কনভার্ট করতে পারবেন আপনারা। 0.6 কে লেখা যায় 6/10, তাহলে 10 টা চলে আসবে উপরে। এবার একটু কাটাকাটি করেন, 6 7 42, তাহলে এখানে আসবে 7, 7 কে 10 দিয়ে গুণ করলে 70। এই হলো আপনার রিটেনে যদি করতে চান একদম পরিপূর্ণভাবে ম্যাথটা করে দেওয়া হয়েছে। এখন এটা একটা শর্টকাট বুঝতে পারবেন। সো শর্টকাটটা কি, আমি এই ম্যাথটাকে একটু কাট করে নিয়ে পরের পেজে নিয়ে যাই, তারপর একটু শর্টকাটটা বলে দিই যে এক লাইনে কিভাবে অঙ্কটা করা যায়। ঠিক আছে, এবার একটু শর্টকাটটা দেখাই দিই। শর্টকাট করার আগে আমি আপনাকে মূল অঙ্কটা যেহেতু করে দিছি, তাহলে মূল অঙ্কটা একটু দেখাই। ফাইনালি আমাদের যে রেজাল্টটা আসছে দেখেন তো একটু, এই রেজাল্টটা x এর যে মানটা বের করছি সেটা কিভাবে লিখছি, 42/0.6। আমি এই লাইনটা একটু লিখবো পরের লাইনে, যে x ইকুয়াল টু এখানে হলো 42/0.6। এবার এইটাকে আমি একটু ভেঙে ভেঙে লিখি যেন আপনারা বুঝতে পারেন, যে এখানে 42 লিখলাম, এখানে 0.6 কে লেখা যায় কি 6/10। যদি আপনাদের কোনো অবজেকশন না থাকে আমি এখানে 60/100 লিখতে পারি, এতেও মনে কোনো সমস্যা নেই, কারণ 60/100 6/10 আসলে একই জিনিস। ওকে, এতে কি হলো দেখেন, এই যে 42 লিখছি আমরা, এই 42 আসলে কি জিনিস, যাকে যোগ করতে হবে, তাই না? তাহলে 42 এর ব্র্যাকেটে আমরা লিখবো যাকে যোগ করতে হবে, যাকে যোগ করব, ডিভাইডেড বাই এই 60/100 কে আমরা কিন্তু 60% লিখতে পারি। তো এই 60% আসলে কি দেখেন তো, এখানে বলছিল 40% এর সাথে যোগ করতে হবে, তাহলে আমরা লিখতে পারি 100 মাইনাস কত পার্সেন্ট। এখানে যেহেতু 40% বলছে তাই আমাকে এখানে 60% চলে আসছে। তাহলে যদি x এর শর্টকাটটা আমি এখন এক লাইনে লিখে দিই, x টা হবে যাকে যোগ করতে হবে ডিভাইডেড বাই 100 মাইনাস কত পার্সেন্ট। এইভাবে যদি আপনি করেন সরাসরি কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এটা যদি শর্টকাট করতে চান, আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি না। আর আরেকজন ভাই আমাকে বলছে যে অপশন টেস্ট, না ভাই এখানে অপশন টেস্ট করলে আপনার খুব একটা লাভ হবে না। অপশন টেস্ট করার চেয়ে আপনার শর্টকাট বা মূল নিয়ম অঙ্ক করলেই ভালো। অপশন টেস্ট করলে আপনাকে 4টা টেস্ট করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে অপশন টেস্টটা ভালো, সেটা আমরা দেখাই দিব না। ওকে, তাহলে এই আশা করি এটা বুঝতে পারছেন। যদি এটা বুঝে থাকেন তাহলে আমি একটা অঙ্ক দিব, এটা চ্যাট বক্সে খুবই ফাস্টেস্ট সময় আমাকে বলে দিবেন। একটা কোশ্চেন দিব, একদম কম সময়কে বলতে হবে। প্রশ্নটা হলো কোন সংখ্যার সাথে 30 যোগ করলে, আচ্ছা একটু আমি কোন সংখ্যার 30% এর সাথে 30 যোগ করলে যোগফল ওই সংখ্যা হয়। এটা চ্যাট বক্সে বলেন তো, খুবই তাড়াতাড়ি বলতে হবে। কোন সংখ্যার 30% এর সাথে 30 যোগ করলে যোগফল ওই সংখ্যা। একটু আগে আমি শর্টকাট দেখাই দিছি, আপনি লং করে করতে পারেন অথবা এক লাইনে বা একসাথে করে ফেলতে পারেন, ইটস ডিপেন্ডস অন ইউ। মৃণাল, নুজহাত, আপনার উত্তরটা ঠিক হয় নাই। অমর্ত্য বলছেন 100, আদিল বলছেন 42.8, তিশা বলছেন 60, ওকে, প্রিমা বলছেন 43। অনেকগুলো অপশন আছে, এতগুলো অপশন আসলে আমি কনফিউজ, তো আমাকে নিজেকেই করে দেখতে হবে। একটু আগে আমরা শর্টকাট কি শিখেছি ভাই, যে x হলো কত যোগ করতে হবে, সেটা হলো 30, আর নিচে হবে 100 মাইনাস কত পার্সেন্ট কত বলছে সেটাও 30%। তাহলে আমরা কি করবো, 30 কে 70% দিয়ে ভাগ করবো, কিন্তু এখানে অনেকে কনফিউজ করছেন, 3/7 কিন্তু না, 70% দিয়ে ভাগ করতে হবে। তাহলে 30/70 এর জন্য কি হবে, তাকে 100 দিয়ে ভাগ করবো, তাহলে পরের লাইনে আসবে 30 গুণ 100 ডিভাইডেড বাই 70। কাটাকাটি করেন, কাটাকাটি করলে এখান থেকে আসবে 0, মানে 300/7, 300/7। 42.8 যারা লিখতেছেন তাদেরটা সঠিক উত্তর, 300/7 হলো কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে শর্টকাটে করতে পারেন, অথবা আপনি যে প্রসেস যেটা দেখাইছি প্রসেস দিয়ে করতে পারেন। ওকে, এবার একই মানে কাছাকাছি রুলসের আরেকটা অঙ্ক, এটা হলো পোল কোশ্চেন। আপনার পোল কোশ্চেন সম্পর্কে সবাই আইডিয়া আছে, এটা লঞ্চ করে দিচ্ছি। এটার জন্য সময় পাবেন আপনারা 40 সেকেন্ড, 40 সেকেন্ড সময় মধ্যে উত্তর করে আমাকে বলে দেন। প্রশ্ন হলো 10 এর 10%, 10 এর
সরি 10-এর 30% কোন সংখ্যার 10%? এটা হলো প্রশ্ন। আমি এক্সপেক্ট করবো সবাই এটাতে অংশগ্রহণ করবেন, পোল কোশ্চেন কখনো মিস করবেন না। সঠিক ভুল যাই হোক, ট্রাই কিন্তু অবশ্যই করবেন। এটার জন্য তো আপনাকে এখন নাম্বার দেওয়া হচ্ছে না, সবাই ট্রাই করবেন। সোয়াদ ভাই আপনি চ্যাট বক্সে বলতেছেন এটা পোল কোশ্চেন, কিন্তু পোল কোশ্চেন পোলে উত্তর দিতে হবে। ওকে, মোটামুটি টাইমস আপ। আমি 10 করে দিচ্ছি, আপনার সাথে একটু শেয়ার করি রেজাল্টটা। আপনাদের 93% সঠিক উত্তর দিয়েছেন, ভেরি গুড। আনসার হবে 30। আর যারা ভুল করছেন তারা মেবি কোনো এক কারণে ক্যালকুলেশন করতে ভুল করছেন। এবার দেখেন, আমি একটু আগে তো বড় অঙ্ক করে দেখালাম, এবার ওই অঙ্কের লাইনের মধ্যেও কিন্তু অঙ্ক সলভ করা যায়। কিভাবে দেখেন, 10-এর 30%, প্রথম ওকে বের করি। 10-এর 30% কত? 10 ইন্টু 30%। তো বুঝতে পারছেন এক লাইনে করা যায়, তাও আমি যেহেতু সবাইকে একসাথে পড়াচ্ছি আমার তো একটু দায়িত্ব আছে যে ভেঙে ভেঙে করি। এবার ডাবল শূন্য কাটা, বাকি থাকলো 3। তাহলে প্রথম মান আসলো আমাদের 10-এর 30% হলো 3। এবার বলছে এই 3টা কোন সংখ্যার 10%? এই কোন সংখ্যা তো আমরা জানি না, ধরে নিলাম সেটা x। তাহলে কি হবে, x এর 10% হলো 3, তাহলে x গুণন 10% সমান সমান 3। তাহলে এখন কাজ হলো x সমান সমান 3/10%। আমি আর বড় করবো না, জাস্ট 3 ইন্টু 100/10 লিখে দিই, এখান থেকে আপনার আনসার আসবে 30। 30 ইজ দ্য রাইট আনসার। যারা সঠিক উত্তর দিয়েছেন ভেরি গুড, যারা ভুল করেছেন আশা করি এখানে কোনো এক জায়গায় ক্যালকুলেশন ভুল করেছেন। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এবার একটু একটু কঠিন করার চেষ্টা করবো আর কি, খুব সহজ সহজ বেশ কিছু অঙ্ক করছি। এই প্রশ্নটা আমরা একটু পড়ি। আচ্ছা, আমি একটা উত্তর দিয়ে নেই। প্রিমা বলছেন ভাই আগের ম্যাথে মাইনাস বললেও কি শর্টকাট? না, মাইনাস বললে শর্টকাট আলাদা হবে ভাইয়া, মাইনাস বললে পার্সেন্টেজটাই থাকবে। আচ্ছা, এই প্রশ্নটা বলা হয়েছে যে একটি অফিসে মহিলা ও পুরুষের অনুপাত 1:4, চাকুরিজীবীদের শতকরা কতভাগ পুরুষ? তো মুখে মুখে করা যায়, বাট আমার প্রথম কাজ হলো একদম নতুন নতুন যখন অঙ্কগুলো করাবো আমি একটু লেন্দি প্রসেসটা দেখাবো, যেন ফুল প্রসেস আপনারা জানেন, এবং একই ধরনের অঙ্ক পরে আসলে আমি এক লাইনে করে ফেলবো। তো এখানে বলছে যে একটি অফিসে পুরুষ মহিলার অনুপাত 1:4। তাহলে মহিলা মানে মহিলার সংখ্যা বোঝাচ্ছি, মহিলার অনুপাত পুরুষ, এদের অনুপাতটা আমাকে বলা হয়েছে 1:4। এই কথাটার অর্থ আমি একটা ছোট্ট লাইন লিখে আশা করি বুঝতে পারবেন, যে মোট 5 জনের 4 জন পুরুষ, 4 জন পুরুষ আর 5 জনের 1 জন মহিলা। এটা আশা করি সবাই বুঝতে পারেন, ঠিক আছে? সো 1:4 মানে আমি প্রথমে দুইটাকে যোগ করছি, এই যোগফল হলো 5, যেটা হলো মোট সংখ্যা, যে 5 জন থাকলে প্রতি 5 জনের 4 জন পুরুষ হবে, 1 জন মহিলা হবে। এটা পরে আমাদের কাজে লাগবে যে কেন যোগ করছি মোট বের করার জন্য, এটা একটু মাথায় রাখেন। আচ্ছা, এবার বলছে শতকরা কত ভাগ পুরুষ, তাহলে আমাকে বের করতে হবে শতকরা পুরুষ। সো শতকরা পুরুষের ফরম্যাটটা হলো মোট আর উপরে হবে পুরুষ। এখানে কিছু লিখতেছি না, মানে আসলে আমি সংখ্যা বোঝাচ্ছি, মোট সংখ্যা, এখানেও মোট পুরুষ সংখ্যা, দুইটা বোঝাচ্ছি। যেহেতু এখানে শতকরা কথা আছে, আপনাকে 100 দিয়ে গুণ করতে হবে। একটু ডিটেইলস করাচ্ছি যেন কারো কোনো কনফিউশন না থাকে, পরবর্তীতে কঠিন ম্যাথ আসলে যেন আমরা ধুমাধুম করে ফেলতে পারি। আচ্ছা, এবার দেখেন পুরুষ কি বলছিলাম, 5 জনের 4 জন পুরুষ, তাহলে এখানে 4 জন, মোট ছিল 5 জন, মানে এই ক্যালকুলেশন থেকে আমরা 5 বের করছি ইনটু 100%। পার্সেন্টটা দিতে ভুলে গেছি, সরি, 100%। তার আগে যদি করেন এখান থেকে আসবে 80%। সো 80% হবে আমাদের আনসার, 80% হলো আমাদের ঘ। আমি দেখতেছি অনেকেই মোটামুটি 15-20 জনের উপরে সঠিক উত্তর দিচ্ছেন, একজনও ভুল উত্তর দেন নাই, গুড। তাহলে আপনারা মুখে মুখে ক্যালকুলেশন করতে পারছেন, ভেরি গুড। তো আশা করি এই ধরনের প্রবলেম আপনাদের আর হবে না। ওকে, সো এই ম্যাথটা যেহেতু পারছেন, আমি নিজে একটা ম্যাথ দিতে চাচ্ছি, এই ম্যাথটা একটু করেন। এখানে আমি জাস্ট শর্টকাটে ম্যাথটা করতেছি, আপনারা করে আমাকে বলবেন। একটা অফিস আছে, অফিসে ম্যানেজার আছে, ম্যানেজার, এমপ্লয়ি, আরেকজন থাকে যারা হলো ওনার। এই তিনটা মানে তিনটা পার্ট থাকে, এটা তো জানেন। এমপ্লয়ি হলো 80 জন, ম্যানেজার হলো 10%, ওনার হলো 5%। এবং আপনাকে একটা অপশন দিয়ে দিল, মানে এক্সট্রা ডাটা হলো ওনার মাত্র 2 জন। তারপরে প্রশ্ন করা হলো মোট কতজন অফিসে, মোট কতজন। এটা হলো প্রথম প্রশ্ন, যে মোট কতজন। 2 নাম্বার কোশ্চেন হলো একজন ম্যানেজারের আন্ডারে এমপ্লয়ি কতজন। এই হলো প্রশ্ন। আমি একটু বুঝে নিই। ম্যানেজার হলো 10%, টোটাল যতজন আছে 10% ম্যানেজার। এমপ্লয়ি হলো 80%, এর মানে ক্যালকুলেশনটা একটু ঝামেলা হতে পারে। ম্যানেজারের সংখ্যাটা দিলাম না, ম্যানেজার মনে করেন ডাটা নেই, ধরেন ম্যানেজারের কোনো ডাটা নেই। এমপ্লয়ি হলো 80%, ওনার হলো 5%, এবং এক্সট্রা বলছে ওনার হলো মাত্র 2 জন। প্রথম প্রশ্ন হলো অফিসে কতজন আছে, মানে এমপ্লয়ি ম্যানেজার সবাই মিলে কতজন, দ্যাটস দ্য ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ড প্রশ্ন হলো একজন ম্যানেজারের আন্ডারে কতজন এমপ্লয়ি আছে। দুইটা অপশন চেক করেন, চেক করে আমাকে বলেন।
আমার একটু মিউট হয়ে গেছিল, এক্সট্রিমলি সরি। এখানে আমি একটা ঝামেলা করছি, ঝামেলা মানে আমি চেক করতেছিলাম আপনারা বুঝতেছেন কিনা। আপনাদের মধ্যে প্রায় 15-20 জন উত্তর বলছেন প্রথমটা 40 জন। প্রথমটা উত্তর কিন্তু 40 জন হবে না, ইটস নট পসিবল। এটা 40 কিন্তু ভুল আনসার। টোটাল 40 জন লিখে ফেলছে, কয়েকজন আছে যারা ঠিক মতো বলছেন। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন হলো এমপ্লয়ি যদি 80 জন হয় মোট তো 40 জন হবে না, তাহলে এখানে অঙ্কটা ভুল ছিল, সেক্ষেত্রে 40 যদি টাকা দেন উত্তর কিন্তু ভুল, কারণ প্রশ্ন ভুল এখানে। আর এবার আমরা আসি মূল অঙ্কে। এবার যদি আমরা অঙ্কটা ঠিক মতো করতে চাই, আমাদের বলছে কি দেখেন তো, ওনার হলো 5%। এই 5% কতজন? 2 জন। তাহলে আপনাকে এখান থেকে কিন্তু মোট সংখ্যা বের করে ফেলতে পারেন। একটু বলি, 5% ঐকিক নিয়ম দিয়ে চিন্তা করবো। 5% যদি 2 জনকে রিপ্রেজেন্ট করে, তাহলে 1% কতজনকে রিপ্রেজেন্ট করবে? 2 ডিভাইডেড বাই 5%। আর আমাদের দরকার 100%, মানে মোট এমপ্লয়ি মানে কিন্তু 100%। তাহলে 100% রিপ্রেজেন্ট করবে 2 গুণন 100% ডিভাইডেড বাই 5%। এখান থেকে কত আসে? পার্সেন্ট পার্সেন্ট কাটা, 100 কে 5 দিয়ে ভাগ করলে হলো 20, তাহলে 2 গুণ 20 যেটা হলো 40 জন। তাহলে এখন আমাদের 40 যেটা আসছে দ্যাট ইজ রাইট। এখন কিন্তু 40 জন ঠিক আছে, কিন্তু আগেরবার কিন্তু 40 জন ঠিক ছিল না। ওকে, আচ্ছা এবার বলি 40 জন হলো, এবার আমাদের কি বের করতে হবে? ও ওনার হলো 2 জন, এটা তো লিখছি 2 জন। 40 জন হলো মোট সব মিলে। তাহলে ম্যানেজার কতজন? 30 আর 2 32, বাকি থাকলো 8 জন। তাহলে 8 জন, 8 জন, এটা ইংলিশে লিখছি কিন্তু। এখন ম্যানেজার এবং এমপ্লয়ির একটা রেশিও বের করতে বলছে, তাহলে ম্যানেজার রেশিও এমপ্লয়ি, তাহলে ম্যানেজার হলো 8 জন, 8 অনুপাত 30। তাহলে কি করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 4:15। 4:15 এটা হবে সঠিক উত্তর। দেখেন তো এটা আপনাদের সাথে ম্যাচ করে কিনা। 4:15, হ্যাঁ 4:15 হলো সঠিক উত্তর, এটাই হলো আনসার। এই 80 জনটা কিন্তু ভুল দিছিলাম, 80 জন হলে উত্তর ভুল হবে, এটা থাকলে উত্তর কোনোটি 9 দিতে হবে। যারা এখনো কনফিউজ, আমি একটু করে মনে করাই দেই। আমি যখন প্রথমে বলছিলাম ম্যানেজার হলো কতজন বলি নাই, এমপ্লয়ি বলছিলাম 80 জন, ওনার বলছিলাম 5% এবং বলছিলাম ওনার হলো মাত্র 2 জন। তখন আমি একটা প্রশ্ন করছিলাম অফিসে মোট কতজন আছে। তো আপনি যদি ক্যালকুলেশন করেন এই 5% দিয়ে আপনার আনসার আসবে 40, এবং আপনি যদি উত্তর হিসেবে 40 দাগান বা লিখেন তাহলে আপনার উত্তর ভুল হয়েছে, কারণ এখানে ডেটা ভুল। ডেটাটা ভুল করছিলাম যে এমপ্লয়ি আমি বলছিলাম 80 জন। তাহলে এমপ্লয়ি যদি 80 জন হয় তাহলে মোট কি 40 জন হবে নাকি? মোট তো 40 জন হতে পারে না, মোটের চেয়ে বেশি হবে, 80 জন থেকে বেশি হতে হবে। সো ওই জন্য আমি 80 জনকে চেঞ্জ করে 30 জন দিছি। এখন কিন্তু আপনার উত্তর মিলবে। এখন বলেন ওনার হলো 5%, 5% রিপ্রেজেন্ট করে 2 জনকে, মানে 2 জন হলো ওনার, সেই হিসেবে 100% মানে মোট সেটা হলো 40 জন। তাহলে 40 জন হলো ম্যানেজার এমপ্লয়ি ওনার মিলে, 2 জন হলো ওনার, 30 জন এমপ্লয়ি, তাহলে বাকি থাকলো 8 জন, 8 জন হলো ম্যানেজার। আর আপনাকে বলছে এমপ্লয়িদের রেশিও কত বা একজন ম্যানেজার আন্ডারে কতজন, সেটা হলো 4:15, মানে 4 জন ম্যানেজারের জন্য 15 জন এমপ্লয়ি আছে। এবার হলো ক্লিয়ার আনসার, ঠিক আছে। তাহলে এই রেশিও থেকে গিয়ে আমরা এখন অন্য ধরনের একটা অঙ্ক করব, এটাও শতকরার একটা ম্যাথ। বলছে 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা বেতন, 15% বৃদ্ধি পাওয়ার পরে বেতন হয়েছে 5,750 টাকা, পূর্বের বেতন কত ছিল? ঠিক আছে, তো এরকম প্রিলিতে তো মোটামুটি খুব বড় অঙ্ক আসে না, ছোট ছোট অঙ্ক আসে। তো প্রিলির অঙ্ক করাটা খুব ইজি। আমি একটু আপনাদেরকে একটা টেকনিক শিখাই, যেন পরবর্তী যখন রিটেনে বড় বড় ম্যাথগুলো আসবে তখন আপনি সহজে করতে পারেন। সো এই অঙ্কটা থাকুক, এই অঙ্কটা আমরা করবো, সলভ করবো অবশ্যই, বাট আমি একটু টেকনিকটা শিখাই। প্রথমে যেটাই বলবো, ধরি ক্লু 1, মনে করেন কন্ডিশন 1। প্রথম কন্ডিশন হলো যে দুইটা জিনিস, একটা হলো ক্রয় মূল্য, ক্রয় মূল্য না বলি কারণ এখানে তো বেতন দিয়ে বলছি, এখানে বলি আগের মূল্য। একটা হলো আগের মূল্য, একটা হলো পরের মূল্য। এই দুইটা জিনিস মধ্যে আমরা কম্পেয়ার করবো, ঠিক আছে। আর সাথে আমাদের যেটা লাগবে একটা হলো বৃদ্ধি আর একটা হলো হ্রাস। ওই যে লাভ ক্ষতি এখান থেকে আসবে, ওই কনসেপ্ট আমি এখানে নিয়ে আসবো। এবার আমরা শুরু করি। ধরেন কোনো এখানে যেমন 15% বলছে, আমি বললাম যে কোনো কিছুর মূল্য 10% বৃদ্ধি পাইছে। 10% বৃদ্ধি হয়েছে মানে হলো, আগে ধরেন আগে আপনার টাকা ছিল 100 টাকা, এই 10% এর জন্য সেটা হয়ে যাবে 100 প্লাস 10 সমান সমান 110 টাকা। এখন এটা ঐকিক নিয়ম দিয়ে করতে পারেন, আপনি ভেঙে ভেঙে করতে পারেন, বাট আমি একটা সূত্র শেখানোর চেষ্টা করবো। সূত্রটা আসলে কি? এই যে 10% বৃদ্ধি পাইছে, এই 10% কে আমি 0.1 দিয়ে গুণতে পারি অথবা 10% দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। একটু আসলে বুঝতে পারতেছেন। এবার আগে যেটা 100 ছিল, সেই 100টা 100 না হয়ে কিন্তু x হতে পারতো, x হলে আমাদের ক্যালকুলেশনটা একটু সুবিধা হয়। এবার বলেন x টাকাটা আসলে কত কনভার্ট হয়েছে। আমি যদি x এর সাথে 1 গুণ করি, ভালো মতো দেখেন, x এর সাথে 1 গুণ করার অর্থ হলো x ইনটু 100%। এটা আসলে সবাই বুঝেন যে x এর সাথে 1 গুণ করা মানে হলো x ইনটু 100%, 100% কে 1 দিয়ে রিপ্লেস করা যায়। কিন্তু আমাদের কাজ কিন্তু 100% না, আমাদের কাজ হলো আগে যা ছিল তার 10% বৃদ্ধি হয়েছে। তাহলে এখানে আমি 100% দিয়ে গুণ না করে আমি গুণ করবো কত? 110% দিয়ে। একটু ভালো মতো বুঝেন কেন 110%। আগে সে 100% ছিল, মানে x ছিল, প্লাস এখন তো 10% বৃদ্ধি হয়েছে, তাহলে 10% বৃদ্ধির জন্য 100 প্লাস 10 দ্যাট ইজ 110%। তাহলে এটা একটু বুঝেন, 10% বৃদ্ধি মানে হলো যে 110%। আবার বলি 10% বৃদ্ধি মানে যে 110%, এতে নিয়ে তো কনফিউশন নাই। এটা কি বুঝতে পারছেন কিনা একটু ভালো মতো বলেন। 10% বৃদ্ধি যদি হয় তার বর্তমান 110% হয়ে গেছে। 100% মানে আগে কত ছিল, আর 10% বৃদ্ধি মানে হলো এখন 110% হয়ে গেছে। একটু কাছে বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন একটু ইয়েস বলেন আমাকে, চেক বক্স। ওকে,
ঠিক আছে, তো মোটামুটি সবাই বুঝছেন। এখন এই যে 110% দিয়ে গুণ করতেছি, এক্সটা কি ছিল, এক্সটা হলো আগের মূল্য, আর 110% কিভাবে পাইছি, 100 প্লাস 10% মানে বৃদ্ধিটা এখানে যোগ করছি। তাহলে একটা ফর্মুলা আমি এখানে তৈরি করি যে আগের মূল্য যদি এক্স হয়, আগের মূল্য হলো এক্স, এবার এক্সটাকে আমি কোথায় পাঠাইছি, বৃদ্ধির মাধ্যমে পাঠাইছি। বৃদ্ধিটা কত ছিল, 10%। ঠিক আছে, তাহলে নতুন মূল্য কত হচ্ছে আমাদের, নতুন মূল্য হলো এক্স গুণন 110%। একটু বুঝছি। তাহলে এবার আমাকে একটু বলেন, এই এক্সটাকে যদি আমি হ্রাসের ভিতর দিয়ে পাঠাই, 10% হ্রাস হয়েছে, তাহলে এখন নতুন মূল্যটা কত হবে, একটু চ্যাট বক্সে বলে দিন তো আমাকে। একজন লিখছে 90, আর 90 কেন হয়, নতুন মূল্য কি 90? হ্যাঁ, এখন হবে কত, নতুন মূল্য হবে এক্স গুণন 90%। না বুঝে বলে দিচ্ছেন পণ্ডিত, আগে বুঝেন আমি কি চাইছি সেটা একটু বুঝেন। এখন বুঝতে পারছেন আগে, তিশা তানহা সৌরভ ভেরি গুড। আগে তো আমি বলছি মূল্য এক্স, আমি 100 টাকা বলি নাই, 100 টাকা বলি নাই, আমি বলছি এক্স টাকা, তাহলে এখন হবে এক্স ইন্টু 90%। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারতেছেন। তাহলে আমাদের এখন দুইটা কন্ডিশন, দুইটা জিনিসকে আমরা পাশাপাশি রাখি। একটা ছিল এক্স, এক্স কনভার্ট হয়ে গেছে কত, এক্স গুণন 100%, আমি 100% মানে 110 কে 100 না লিখে মনে করেন এম পার্সেন্ট, কত পার্সেন্ট বৃদ্ধি করছে তো আমি জানি না, দ্যাটস ওয়াই প্লাস দিছি, এই প্লাস দিয়ে বোঝাচ্ছে বৃদ্ধি। আর আরেকটা সূত্র কি, এক্স ছিল, এক্সটা হয়ে গেছে এক্স গুণন 100 মাইনাস মনে করেন এম পার্সেন্ট, এই মাইনাস দিয়ে বোঝাচ্ছি হ্রাস। তাহলে আমাদের ঐকিক নিয়ম করার জন্য সুবিধা হবে কি, আমরা যদি এক্স আর এদিকে 110 বুঝি, আর এই পাশে এক্স, এটা হলো আগের, আর এটা হলো বর্তমান। বর্তমান এই পার্সেন্টেজ যদি হিসাব করেন আপনার ক্যালকুলেশন ইজি হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই এই অঙ্ক করার জন্য আপনি এত কষ্ট করতেছেন, এত সহজে করা যায়। আমি আসলে এই অঙ্ক করার জন্য করতেছি না, আমি এই অঙ্কটা দিয়ে শুরু হচ্ছে বলেই আমি এখান থেকে শুরু করতেছি, মানে পুরো কনসেপ্টটা বলে দিছি, যেন পরবর্তীতে এই কনসেপ্টে আপনাদের কোনো কনফিউশন না থাকে। এইবার আমরা অঙ্কটা করি, অঙ্কটা খুবই সহজ। 15% বৃদ্ধি পেয়ে 5750 টাকা হয়েছে। 15% বৃদ্ধি যদি পেয়ে যাই, তার মানে সেটা হলো 115%, এবং 115% কি বর্তমান। আপনাকে বলছে পূর্বের বেতন কত, তাহলে পূর্বের বা আগের, তো এটা তো সেম জিনিস, পূর্বের বা আগের বেতন কত, এটা আপনার প্রশ্ন। তো আমি এখন বলতে পারি যে 115% দিয়ে রিপ্রেজেন্ট করতেছি কাকে, আমি 5750 টাকা। আর পূর্বের বেতনটা কত ছিল ভাই, 100%, একটু আগে বলছি, আগে তো 100% ছিল, তাহলে 100 1%, আমি ওই নিয়ম দিয়ে করি জান, 1% মানে কত, 5750 বাই 115, আর 100% মানে কত, 5750 গুণন 100 ডিভাইড বাই 115। মোটামুটি সবাই বের করে ফেলছেন, এখান থেকে আনসার হবে 5000 টাকা। এই অঙ্কটা করানোর জন্য আমি এত ক্যালকুলেশন করি নাই, আমি করছি কিন্তু কনসেপ্টটা বোঝানোর জন্য। কনসেপ্টটা যদি বুঝে থাকেন, পরবর্তীতে আমাদের ওই মুনাফাতে গিয়ে ঐকিক নিয়মের বড় বড় অঙ্ক যখন করবো, এটা খুবই কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এটা আপাতত এখানে থাকুক। কনসেপ্টটা আশা করি বুঝতে পারছেন যে কেন এত প্যাচ আইছে, জাস্ট ওই পার্সেন্টেজটা বের করার জন্য, কখন 90 দিয়ে গুণ করবো, কখন 100 দিয়ে গুণ করবো, কখন 110 দিয়ে গুণ করবো, এই হলো মূল কনসেপ্ট ছিল। ওকে, নেক্সট ম্যাথ আমরা চলে আসি। এই ম্যাথে বলছে যে একজন ব্যক্তি সম্পদের 15% স্ত্রীকে, 55% ছেলেকে এবং অবশিষ্ট এত টাকা মেয়েকে দিলেন। তাহলে প্রথমেই আমরা অঙ্কে একটা ঘাবলা দেখতেছি। ঘাবলা হলো এখানে পার্সেন্টেজে আছে, এখানেও পার্সেন্টেজে আছে, কিন্তু এখানে কোনো পার্সেন্টেজ নাই। তাহলে আমার প্রথম কাজ এই পার্সেন্টেজে কনভার্ট করা। তাহলে আমাকে প্রশ্ন করছে ছেলেকে কত টাকা দিলেন। তাহলে আমরা শুরু করি যে স্ত্রীকে দিলেন হলো 15%, ছেলেকে দিলেন হলো 55%, অবশিষ্ট, তাহলে অবশিষ্টটা এখান থেকেই বের করি। অবশিষ্ট কত, 100% থেকে বিয়োগ করতে হবে 15 যোগ 55, কারণ আর কাউকে কিন্তু সে টাকা দেয় নাই। তাহলে 15 এবং 55 হলো 70, 100 থেকে বিয়োগ করলে 30%। এই যে যেটা আমাদের 30% মিসিং ছিল, পার্সেন্টেজটা আমরা জানতাম না, সেই 30%টি কাকে দেওয়া হয়েছে, মেয়েকে দেওয়া হয়েছে। এখন আশা করি বুঝতে পারছেন। চলুন আমরা লৌকিক নিয়ম করে ফেলি এখন। এই 30% রিপ্রেজেন্ট করতেছে কত টাকাকে, 30% বলতে বোঝাচ্ছে 720 7,20,000। আর আমাদের কি করতে হবে, ছেলেকে কত টাকা দিলেন মানে হলো এই 55%টা বের করতে হবে। এখান থেকে লিখি যে 1% মানে হলো 720 3 ডিভাইডেড বাই 30, আর 55% বের করতে হবে। তাহলে ঐকিক নিয়ম করে ফেলি, 720 3 ডিভাইড বাই 30 ইন্টু 55, 0 0 কাটা, 3 দিয়ে যদি আপনি 72 কে ভাগ করেন তাহলে 3 2 6, 12 3 4 12, তাহলে এখানে থাকবে 24 3 24,000 ইন্টু 55। 24,000 কে যদি আপনি 55 দিয়ে গুণ করেন আপনার আসবে 13,20,000 টাকা। 13,20,000 টাকা হলো আনসার খ। খ হলো আমাদের সঠিক উত্তর। বি ইজ দ্য কারেক্ট আনসার। তন্ময় আপনি সি বলছেন, সি সঠিক উত্তর না, সি তো 7,20,000 লেখা। ওকে, তাহলে এই হলো আমাদের মত। অঙ্ক এটা একটু বড়, যে হাতে কলমে ক্যালকুলেশন করা লাগে, এটাই সমস্যা, না হলে কিন্তু সহজ অঙ্ক। ওকে, এবার আপনাদের জন্য একটা প্রশ্ন, পোল কোশ্চেন, এটা আমাদের দ্বিতীয় পোল আজকের জন্য। সময় হলো 40 সেকেন্ড, 40 সেকেন্ডের মধ্যে করে ফেলতে হবে। বলছে আলমের বয়স কমলের বয়সের 80%, আর প্রশ্ন করা হয়েছে কমলের বয়স আলমের বয়সের কত পার্সেন্ট।
আমি এখনো পর্যন্ত আপনার যে উত্তরগুলো পাচ্ছি আমি একটু কনফিউজ, আমি একটু সময় বাড়াই দিই। একটু সবাই ট্রাই করেন, এখানে অনেকেই ভুল করছেন, এখনো পর্যন্ত ভুল উত্তর বেশি। ওকে, আর সময় দেওয়া যায় না, অনেক সময় দিচ্ছি, এটা তত কঠিন অঙ্ক ছিল না। অনেকেই ভুল করছেন, আপনাদের শেয়ার করি আপনাদের সাথে। আপনারা দেখেন 20% বলছেন 40, মানে 20% ভোট দিচ্ছেন 40%, আপনাদের 80% ভোট দিচ্ছেন, 115% ভোট দিচ্ছেন, বাট অ্যাকচুয়ালি উত্তর হলো 125%। সঠিক উত্তর কিন্তু 125%, মাত্র 48% সঠিক করছেন, 52% ভুল করছেন। তো এটা কিন্তু অ্যালার্মিং, এটা কেন ভুল করলেন, তো কঠিন ছিল না। আমরা একটু করে দেখি এটা। আলমের বয়স কমলের বয়সের 80%, তাহলে আমি বলতে পারি আলম বয়সটা মনে মনে ধরে নেন সমান সমান কমল। এবার একটু ভালো মতো পড়েন, কার টাকা আলমের বয়স কমলের বয়সের 80%, তাহলে আলমের বয়স সমান কমল গুণন 80%। এটা হলো প্রথম লাইনের অর্থ। আর আপনাকে বলছে কমলের বয়স, মানে কমলের বয়সটা আলমের বয়সের পার্সেন্টেজ হিসেবে জিজ্ঞেস করছে। চলেন আমরা করি। তাহলে কমল কমল সমান কি হবে, আলম ডিভাইডেড বাই 80%। এখান থেকে বলতে পারি আলম 80% মানে কি 80/100, আলম থাকলো গুণন 100 ডিভাইডেড বাই 80। একটু কাটাকাটি করতে হবে, শূন্য শূন্য কাটা। আপনি যদি 2 দিয়ে ভাগ করেন, এখানে আসবে 4, এখানে আসবে 5, তাহলে আপনাদের যেটা আসবে সেটা হলো আলম গুণন 5/4। এখন দেখেন ইন্টারেস্টিং বিষয়, আপনাকে কিন্তু জিজ্ঞেস করছিল পার্সেন্টেজ, মানে উত্তরগুলো কিন্তু পার্সেন্টেজে আছে, আপনার কিন্তু কোনো পার্সেন্টেজ আসে নাই, আপনার আসছে 5/4। এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে চান, আপনার কিন্তু 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে মানে অনেকেই গুণ করেন নাই, 100 দিয়ে যদি গুণ করেন এখন কিন্তু আনসার চলে আসবে। 4 দিয়ে 100 কে ভাগ করলে আসে 25, আর 5 25 125, তাহলে আলম গুণ 125%। এখানে অনেকে ভুল করছে। সো সঠিক উত্তর 125%। এই যে 5/4 এটা কিন্তু পার্সেন্টেজ না, পার্সেন্টেজে কনভার্ট করতে হলে 100 দিয়ে গুণ করতেই হবে, দ্যাট ইজ মাস্ট। এটা কিন্তু মাস্ট, 100 দিয়ে গুণ করলেই সেটা পার্সেন্টেজে কনভার্ট হবে। আর পার্সেন্টেজকে তুলে দিতে চাইলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে শর্টকাট লিখে দেই, পার্সেন্টেজ তুলে দিতে হলে, যদি তুলে দিতে চান 100 দিয়ে ভাগ। এটা এমন অনেকে ভুল করছেন, এটা হলো প্রথম কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন, পার্সেন্টেজ বসাতে হলে বা দিতে হলে 100 দিয়ে গুণ। এই কাজটা করতে গিয়ে অনেকের ভুল হয়ে গেছে, আশা করি এরপর থেকে আর ভুল হবে না। প্রথমবার ভুল করাটা কোনো সমস্যা না, এই ভুলটা যেন কোনোভাবে রিপিট না হয়, ঠিক আছে? চলুন আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটা একটু লেন্দি ম্যাথ, তাই ঠান্ডা মাথায় করবো যেন কোনোভাবে ভুল না হয়, ঠিক আছে? প্রথমে একটু পড়ি, প্রশ্নটা পড়ি। কমলার মূল্য 20% কমে যাওয়ায় বর্তমানে 75 টাকায় পূর্ব অপেক্ষা 5টি কমলা বেশি পাওয়া যায়। ভালো কথা। 1 ডজন কমলার বর্তমান মূল্য কত? সো প্রথম কাজ হলো প্রশ্নটাকে একটু ভালো মতো আইডেন্টিফাই করা, যে প্রবলেমটা কোথায় হয়েছে। প্রবলেম হলো এই যে 75 টাকা, ওর একটা ঝামেলা হয়েছে। ঝামেলাটা কি, এই 75 টাকায় আগে কয়টা কমলা পাওয়া যায় সেটা আমরা জানি না। এই যে মূল্য 1% কমে যাওয়া বা মূল্য 20% বৃদ্ধি পাওয়া, এগুলোকে আপনি মাথায় মনে মনে একটু মুদ্রাস্ফীতির মতো চিন্তা করবেন, যে ওই 75 টাকা আর 75 টাকা নাই, সেটা অন্য কিছু হয়ে গেছে। আবারও বলি, যখন কোনো কিছুর মূল্য কমে যায়, এই প্রশ্নগুলো প্রায় পাবেন, যে কলার মূল্য কমে গেছে, কমলার মূল্য কমে গেছে, চালের মূল্য কমে গেছে, তখন মাথায় মাথায় ধরবেন যে ওই 100 টাকা বা ওই 200 টাকা বা এই ক্ষেত্রে যে 75 টাকা, সেটা আর 75 টাকা নাই, সেটা অন্য কোনো টাকা হয়ে গেছে। তো কত টাকা হয়েছে সেটাকে প্রথমে বের করবো। তাহলে আমি এই পার্টের প্রথম অংশটা একটু আপনাকে সলভ করি, যে কমলার মূল্য 20% কমে গেছে, এতে বর্তমানে 75 টাকায় পূর্ব অপেক্ষা 5টি কমলা বেশি পাওয়া যায়। তাহলে বর্তমানে 75 টাকা আগে কত টাকা ছিল সেটা আমাকে একটু ক্যালকুলেশন করে বুঝতে হবে। তো এটা কিভাবে করবো, এই যে 20% হ্রাস থেকে বুঝবো, একটু ভালো মতো বুঝেন। এই 20% হ্রাস থেকে এটা বোঝা যাবে। তো 20% হ্রাস মানে কি, আগের মূল্য 20% হ্রাস দিয়ে বোঝাচ্ছে আগের মূল্য যদি 100 টাকা হয়, বর্তমান মূল্য হলো 100 - 20 বা 80 টাকা। এটা আশা করি সবাই বুঝতে পারেন, যে আগের মূল্য 100 টাকা হলে বর্তমান 80 টাকা, কারণ 20% কমে গেছে। এখন এই 75 টাকা এটা কিন্তু পূর্বের মূল্য, মানে আগের মূল্য 75 টাকা ছিল, এখন কত টাকা হয়ে গেছে সেটা একটু দেখি। আগে যেটা 75 টাকা ছিল, এখন সেটা কত টাকা হয়েছে সেটা একটু বের করি। তাহলে যেটা আগে 100 টাকা ছিল, এক লাইনে যদি লিখি, 100 টাকা হয়ে গেছে আমাদের 80 টাকা। 1 টাকার মূল্য কত ছিল, 80/100। আর আগে যেটা 75 টাকা ছিল, সেটা হবে 80 গুণন 75 ডিভাইডেড বাই 100। একটু কাটাকাটি করেন, 25 দিয়ে কেটে দেন, 25 দিয়ে কাটলে এখানে 3, এখানে 4, আর 4 দিয়ে কাটলে 4 20 80, 3 20 60। এখন এই 60টার অর্থটা একটু ভালো মতো বুঝেন। আমি বলি, আগে 75 টাকায় যে জিনিস পাওয়া যেত, এখন কিন্তু 60 টাকায় সেম জিনিস পাওয়া যায়। এই কথাটা একটু ভালো মতো বুঝেন। আগে 75 টাকায় যত যে পরিমাণ জিনিস আমরা পেতাম, এখন কিন্তু 60 টাকায় সেম পরিমাণ জিনিস পাবো, কারণ সব ওই কমলার মূল্য কিন্তু 20% কমে গেছে এই কন্ডিশনে। ওকে, এই 60 টাকা কিন্তু আপনি 75 কে 75 × 0.8 গুণ করলে কিন্তু 60 আসতো। আমি অলরেডি বুঝেছিলাম যে 80% কেন, 20% কমে গেছে মানে এখন 80%। সো এটাও কিন্তু করতে পারতেন। যাই হোক, আমি একটু বড় করে করতেছি। আচ্ছা, তাহলে এই 75 টাকা 60 টাকার মধ্যে ডিফারেন্স কত? 75 - 60 হলো 15 টাকা। 15 টাকা, এই 15 টাকা মানে এক্সট্রা হলো 15 টাকা। আগে 75 টাকা, এখন হয়ে গেছে 60 টাকা, তাহলে এক্সট্রা 15 টাকা আছে।
এই 15 টাকায় বলছে 5টা কমলা বেশি পাওয়া যায়। 5টা কমলা যে বেশি পাওয়া যায় সেটা কোথা থেকে আসছে? এই 15 টাকায় 5টি কমলা পাওয়া যায়। এই কথাটা বুঝছেন কিনা আমাকে একটু চ্যাট বক্সে জানান ইয়েস নো দিয়ে। আগে যে জিনিস 75 টাকায় পাওয়া যেত এখন সেটা 60 টাকায় পাওয়া যায়। তাহলে আমার কাছে এক্সট্রা আছে কত টাকা? 15 টাকা। আবার বলি, আগে যেটা 75 টাকায় পাওয়া যায় যেত সেটা এখন 60 টাকায় পাওয়া যায়। তাহলে আমার কাছে এক্সট্রা কত টাকা আছে? 15 টাকা। এই 15 টাকাতে আমি কি বেশি পাইছি? 5টা কমলা বেশি পাইছি, তাই না? মানে 5টা কমলাই তো বেশি পাইছি। তাহলে এখন আপনি বের করেন যে 5টি কমলার দাম 15 টাকা। তাহলে একটি কমলার দাম কত? 3 টাকা। 15কে 5 দিয়ে ভাগ করে দিছি। আর আপনাকে বলছে 1 ডজন কমলা মানে হলো 12টি কমলার দাম কত? 3 12 36 টাকা। 36 ইজ দ্য রাইট আনসার। ওকে, আমি একটা এক্সট্রা ম্যাথ দেই, এটা একটু চ্যাট বক্স আমাকে করে বলেন। 1 ডজন কমলার এই বর্তমানের জায়গায় বলেন পূর্ব মূল্য কত? এটা একটু চ্যাট করে আমাকে চ্যাট বক্সে বলেন তো ভাইয়াকে। 1 ডজন কমলার বর্তমান মূল্য আমরা বের করে ফেলছি ভাইয়া, সেটা হলো 36 টাকা। আপনারা আমাকে একটু বলেন এই 1 ডজন কমলার পূর্ব মূল্য কত, আগে মূল্য কত? আশা আপু যেটা বলতেছেন শর্টকাট, এটা শর্টকাট আছে কিন্তু শিখেন না, এটা শর্টকাট কখনোই মনে থাকে না। এটা যে শর্টকাট এটা অনেক বড়, এটা মনে রাখার দরকার নেই। আপনি বড়ভাবে করলেই ভালো আর কি, দুই সিস্টেমে করলে ভালো। ওকে, আমি একটা প্রশ্ন দিচ্ছি আপনাদেরকে, এটা একটু বের করেন পূর্ব মূল্য কত? আমি এটা হেল্প করি, হালকা হেল্প করি। হেল্পটা হলো আগে ছিল 75 টাকা, সেটা হয়েছে 60 টাকা। এখানে কি হয়েছিল? 20% হ্রাস হয়েছিল। এটা হলো পূর্ব মূল্য, এটা হলো বর্তমান মূল্য। একটু ভালো মতো বুঝেন ভাইয়া, একটু ভালো মতো বুঝে তারপর করেন। তাহলে কি করছি আমরা? 75 থেকে 60 আসার জন্য 20% হ্রাস করছি। তাহলে এখানে কি করবো? 60 থেকে 75 গেতে 20% বৃদ্ধি করে দিব। ওকে, তাহলে এটা বাসায় বের করবেন, এটা আপনাদের জন্য বাড়ির কাজ। আমি টেকনিক বলে দিছি, ওই টেকনিকে করলে হয়ে যাবে। ওকে, এবার পরের ম্যাথ করি, এটাও শতকরা রিলেটেড একটা ম্যাথ। প্রশ্নটা আসলে এক লাইনে করে ফেলছে, বাট এটা অনেক বড় বড় ম্যাথও আসে। প্রশ্নটাকে একটু বুঝাই আপনাদেরকে। দুটি ক্রমিক ছাড় 20% ও 50% এককালীন কত ছাড়ের সমান? এটা বুঝাই যায় না যেটা কি বলছে। সো এটার একটা রিটেন ম্যাথ আপনাদেরকে আমি দেখাই, যেটা পরীক্ষায় আসছে, ডেফিনেটলি এটা পরীক্ষায় আসছে। একটা রিটেন ম্যাথ আপনাদেরকে দেখাই, দেন করে দিচ্ছি। ধরেন আপনার একটা শার্ট আছে, আপনার একটা দোকানে গেছেন, একটা শার্ট, এই শার্টের দাম লেখা হলো 100 টাকা। সাপোজ ধরে নেন 100 টাকা একটু কম হয়ে যায়, 1000 টাকা। 100 টাকায় শার্ট আজকাল পাওয়া যায় না, 1000 টাকা ধরলাম। এরপর আপনি দেখছেন এই শার্টের মধ্যে 30% ছাড় লেখা আছে। তার মানে যে প্রথম ছাড়, মানে 1000 টাকার শার্ট আপনি 30% ছাড়ে পাচ্ছেন। এরপরে আপনি দোকানদারকে বললেন ভাই আমি স্টুডেন্ট, স্টুডেন্ট ডিসকাউন্ট দেন। দোকানদার বললো ঠিক আছে, আপনি আরো 10% ছাড়, আরো 10% কমাই দিলাম। সো একবার 30% দিছে, দেন আবার 10% দিছে। দেখেন আপনাকে কিন্তু 40% বলে নাই, আপনাকে কিন্তু 40% বলে নাই, আপনাকে বলছে আমি প্রথমে 30% ছাড় দিছি, দেন আবার 10% কমাই দিলাম। তাহলে এখন মূল্যটা কত হবে সেটা একটু হিসাব করি। এই অঙ্কটা পরে করতেছি, আমি অঙ্ক করতেছি না ভাই, আমি এই কন্ডিশনটা দেখাচ্ছি। তাহলে শার্টের মূল্য ছিল কত ভাইয়া? 1000 টাকা। 30% ছাড় যদি হয় তাহলে আমি বলতে পারি ছাড়ের পর, মানে ছাড়টার হিসাব করে বর্তমান মূল্য কত হবে? 1000 গুণন 70%। এটা একটু আমাকে বলে, এটা বুঝছেন কিনা? যে 30% যদি ছাড় হয় তার মূল্য কত? 1000 ইন্টু 70%। 30% তো কমে গেছে, তাহলে 70% হলো তার মান। এটা কি ঠিক আছে কিনা একটু বলেন তো ভাই? যে 30% যদি ছাড় হয়ে যায় তাহলে মূল্য হবে 1000 গুণ 60%। গুড, ভেরি গুড, বুঝছেন? তাহলে এখান থেকে মান আসে কত? 700 টাকা। তাহলে এখন 1000 টাকা আর নাই, এখন সেটা হয়ে গেছে 700 টাকা। দোকানদার বললো ভাই আপনি স্টুডেন্ট মানুষ, জান আপনি আরো 10% কম দেন। তাহলে এখন আবার আমরা 10% ছাড় হিসাব করি। তাহলে 10% যদি ছাড় হয় তার মূল্য কত? ইন্টু 0.9। কিন্তু আবার বলি, ওই যে 70% যেভাবে আসছে আমি ওইভাবে না লিখি, দুইটা একইভাবে লিখি যেন মনে থাকে। তাহলে এখন বলতে পারি এটা 90%, তাই না? 10% ছাড় মানে তার মূল্য হলো 70 ইন্টু 700 ইন্টু 90%। 7 নং 63, এখান থেকে মান আসবে কত? 630 টাকা। তাহলে আলটিমেটলি আপনি এটা কত টাকায় পাইছেন? 630 টাকায় পাইছেন। এখন ইন্টারেস্টিং বিষয় হলো আপনাকে কিন্তু 40% ছাড় দেয় নাই। দেখেন আপনি যদি 1000-এ মানে 40% ছাড় থাকতো, 40% ছাড় থাকলে আপনি কিন্তু 0.6 দিয়ে গুণ করতেন, যেটা হলো 600 টাকা। তাহলে দ্যাট ইজ নট ডেফিনেটলি 40%। 30% দেন 10% ছাড় মানে 40% ছাড় না। এটা আমরা এখন বের করব। তাহলে তার মূল্য ছিল 1000 টাকা, আর আমরা সেটা কিনছি কত টাকা? 630 টাকা। তাহলে কমে গেছে কত? 1000 মাইনাস 630, দ্যাট ইজ 370 টাকা। 370 টাকা কমে গেছে। তাহলে এই 370 টাকাকে যদি আপনি 1000 টাকা দিয়ে ভাগ করে দেন, দেন 100 টাকা দিয়ে গুণ করে দেন, তাহলে আপনার ছাড়ের পার্সেন্টেজ আসবে 37%। আর আপনি বলতে পারেন যে ভাই এটা কেন করছেন? আমি একটু বলি। ছাড়, মূল্য বৃদ্ধি, বৃদ্ধি বা হ্রাস, এই সবগুলো কিন্তু পূর্ব মূল্যের উপর নির্ধারণ করা হয়। পূর্ব মূল্যের উপর নির্ধারণ করা হয়, নির্ধারণ করা হয়। তাহলে আপনাকে যদি 300 টাকা 400 টাকা যত টাকাই ছাড় দিক না কেন, শতকরা ছাড় যদি জিজ্ঞেস করে, শতকরা হ্রাস বা ছাড় বা বৃদ্ধি যেটাই জিজ্ঞেস করুক না কেন, আপনাকে কি করতে হবে? পূর্ব মূল্য দিয়ে ভাগ করতে হবে। পূর্ব মূল্য দিয়ে, নিচে থাকবে পূর্ব মূল্য ইন্টু 100%,
30%, আর উপরে হবে সেই, সেটা হ্রাস হোক অথবা ছাড় হোক অথবা বৃদ্ধি হোক। ঠিক আছে, তাহলে শতকরা বের করার জন্য পূর্ব মূল্য দিয়ে ভাগ এবং 100% দিয়ে গুণ কিন্তু মাস্ট। আমি কাজটা এখানে করছি, দেখেন 370 টাকা কমাইছে, 370 কে 1000 দিয়ে ভাগ করছি, যেটা হলো পূর্ব মূল্য, আর 100 দিয়ে গুণ করছি, কারণ 100% আমি হিসাব করবো। সো দ্যাট ইজ 37%। এটা হলো কন্ডিশন। এইবার আমাকে যেটা, এই যে আমার অঙ্ক যেটা বলছে, আমি যেটা মূল অঙ্কের মাধ্যমে চলে গেছি, অরিজিনাল অঙ্ক আমাকে যেটা বলছে দুটি ক্রমিক ছাড়, মানে হলো প্রথমে 20% ছাড় দেওয়া হয়েছে, পরে 15% ছাড় দেওয়া হয়েছে, এককালীন কত ছাড়ের সমান। ওকে, ম্যাক্সিমাম উত্তর দিয়ে দিয়েছেন। আমি জাস্ট একটু বলে দিই, আগে ধরলাম 100 টাকা ছিল, 100 টাকার পরে 20% ছাড় হয়েছে, তার মানে কত, 100 গুণন 0.8, আপনি বলছেন 0.8 লিখলে কনফিউজ হবেন, 0.8 লিখবই না, 80%। 20% ছাড় যদি হয় গুণ করবো কিন্তু 80% দিয়ে, লেখা থেকে আসবে কত, 80। তারপর আবার কত, 15% ছাড়, 15% ছাড়, তাহলে 80 কে গুণ করবো কত ভাইয়া, 80 কে আমরা গুণ করবো 100 থেকে 15 বিয়োগ করবো 85% দিয়ে। এখান থেকে আসে কত, 80 কে 85 দিয়ে গুণ করলে কত আসে, 68। গুড, 68। 80 কে 85 দিয়ে গুণ করলে 68 আসে। তাহলে প্রথমে মূল্য ছিল কত টাকা, 100 টাকা, বর্তমান মূল্য কত, 68 টাকা। তাহলে ছাড় কত টাকা পাইছি, ছাড় হলো 100 মাইনাস 68, দ্যাট ইজ 32। তো এখন আমাকে 100 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে, কারণ আমি যেহেতু পার্সেন্টেজ হিসাব করছি, বা যেহেতু 100, এটা না করলেও হতো, আপনি সরাসরি 32% বলে দিতে পারতেন, নট এ প্রবলেম। বাট মাথায় রাখেন সবসময় কিন্তু 100 মিলতে পারবে না, কারণ 60 এর ক্ষেত্রে কিন্তু সেটা 100 টাকা ছিল না। ওকে, তো সবসময় যে যেটা উত্তর সেটাই পার্সেন্টেজ, নট লাইক দ্যাট। 100 দিয়ে ওই মূল্য দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। এই ক্ষেত্রে আমাদের জন্য উত্তর আসছে 32%। আবার বলি 32%। সো সিমিলার একটা ম্যাথ আমি অলরেডি একটা শার্ট দিয়ে করাইছি, একটা অরিজিনাল ক্রমিক ছাড়টা দিয়ে করাইছি, একদম সিমিলার একটা ম্যাথ আপনাদেরকে আমি পোল কোশ্চেনে এসে দিয়ে দিচ্ছি। এটা কেউ ভুল করবেন না, কারণ একটু আগে দেখাইছি যেটা করতে একটু সময় লাগে। সো আপনাদেরকে আমি 40 সেকেন্ড কম হয়ে যায়, 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে এটা উত্তর বলেন আমাকে। বলছে এক ব্যবসায়ী পণ্যের মূল্য 25% বাড়াইছে, প্রথমে 25% বাড়াইছে, এরপরে বর্ধিত মূল্য যেটা আছে সেখান থেকে 25% কমাইছে, সর্বশেষ মূল্য বর্তমান মূল্যের যে কি হবে, বেশি কম কি হবে। আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি, আপনারা সবাই এটাকে পার্টিসিপেট করবেন, অঙ্কটা করা উচিত। এটা প্রিলি, রিটেন, মেন্টাল এবিলিটি, বিসিএস বা নন বিসিএস সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু। ওকে, আপনাদের টাইম শেষ করে দিছি, আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। 66% আপনারা সঠিক উত্তর দিচ্ছেন, আরেকটু বেশি সঠিক উত্তর চাচ্ছিলাম আমি আসলে। আর 6.25% কমানো হয়েছে, এটা সঠিক উত্তর। অনেকে বাড়ানো হয়েছে, মানে কিছু ক্যালকুলেশনে ভুল করছেন। আমি একটু দেখাই দিই কিভাবে করতে হবে। সিস্টেম কিন্তু আগেরটাই, ব্যবসায়ী মূল্য বা পণ্যের মূল্য কি বলছে, 25% বাড়াই দিয়েছে, বর্ধিত মূল্য থেকে 25% কমাইছে, সর্বশেষ মূল্য বর্তমান মূল্যের কত তুলনায় কত বেশি। যেহেতু দেখেন এখানে কোনো মূল্যের পরিমাণ দেয় নাই, মানে 100 টাকা, 200 টাকা, 300 টাকা দেয় নাই, শুধু পার্সেন্টেজ দেওয়া আছে। আপনি কিন্তু 100 দিয়ে এটা ক্যালকুলেশন করতে পারবেন, আপনি মনে মনে 100 টাকা ধরতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আমি মনে মনে ধরতেছি যে শুরুতে 100 টাকা ছিল, তারপর কি হয়েছে, 25% বৃদ্ধি হয়েছে, 25% বৃদ্ধি। 25% বৃদ্ধি দিয়ে আমরা, মানে বৃদ্ধি হলে আমরা কি ক্যালকুলেশন করতে পারি, বর্তমান মূল্য কত, 100 গুণন 125%। এটা আমি বুঝাইছিলাম, অনেক আগে বুঝাই দিয়েছিলাম যে কেন 125% হবে। 10% বৃদ্ধি হলে 110% দিয়ে গুণ করি, 25% বৃদ্ধি হলে 125% দিয়ে গুণ করবো। এখান থেকে মান আসবে কত, 125 টাকা। আচ্ছা, দেন কি, দেন হলো আবার 25% কমাইছে, 25% হ্রাস করছে। ফাইনালি আমাদের আনসার কত লিখবো, আমাদের মান হলো 125, মানে আমাদের এখন বর্তমানে তার বাজারের মান হলো 125%, 125 টাকা গুণন 25% যেহেতু কমাই ফেলছে, তাহলে বর্তমান মূল্য কত হবে, 75% দিয়ে গুণ। এটা আশা করি সবাই বুঝতেছেন, এটা না বোঝার কথা না আসলে। তাহলে কি করবো, 125 গুণন 75, শতকরাকে যদি তুলে দেই 100 দিয়ে ভাগ, কাটাকাটি করেন, 25 দিয়ে ভাগ করে দেন। 25 দিয়ে ভাগ করলে এখানে আসবে 3, এখানে আসবে 4। তাহলে উপরে কত আসবে, 375 ডিভাইডেড বাই 4। 375 কে যদি আপনি 4 দিয়ে ভাগ করে দেন,
তো একটা করেন কষ্ট করে 375 4 প্রথমে আসবে 9 4 নং 36 15 3 বার যাবে 12 3 দশমিক দিলে 0 4 7 28 2 0 5 এখান থেকে আসবে 93.75 93.74 টাকা। তাহলে ওই যে জিনিসটার দাম 100 টাকা ছিল সেটা হয়ে গেছে 93.74 টাকা। তাহলে কতটুকু কমছে? আমরা যদি হ্রাস হিসাব করি 100 মাইনাস 93.75 দ্যাট ইজ 6.25। এটা কিন্তু হ্রাস, দেখেন বর্তমান মূল্য কিন্তু কমে গেছে, তাহলে 6.25% হ্রাস হয়েছে। কোথায় আছে? এই যে 6.25% হ্রাস হয়েছে। আচ্ছা, এই অঙ্কটার মানে আমরা তো অলরেডি বেশ কয়েকটা অঙ্ক করছি সিমিলার। দেখেন ক্রমিক ছাড় বা শার্টের দাম কম বৃদ্ধি, এই অঙ্কটার একটা শর্টকাট আছে, আমি শর্টকাটটা বলে দিই। শর্টকাট হলো x1 প্লাস x2 প্লাস x1 x2 ডিভাইডেড বাই 100। আমি বললাম ভাই করতে হয়েছে ভাই, এই কিভাবে হয়েছে এই ক্যালকুলেশন আমি যেতে যাচ্ছি না, জাস্ট বলে যে এটা হয় আর কি। আমি তো দেখাই দিই কিভাবে মিলে। যেমন লাস্টের ম্যাথটা আছে 25% বৃদ্ধি 25% কম, এটা যদি আমি বলি 25% বৃদ্ধি 25% কম মানে হলো x1 হবে 25 প্লাস 25 প্লাস x2 হলো মাইনাস 25 প্লাস x1 হলো 25 x2 হলো মাইনাস 25 ডিভাইডেড বাই 100। আপনি যেটা করেন আপনার আসবে মাইনাস 6.25। বুঝতে পারছেন? সেম ঘটনা যদি এখানে করতাম আমরা যে 20% এবং 15%, দুইটাই কিন্তু ছাড়, দেখেন দুইটাই কিন্তু ছাড়, তাহলে মাইনাস 20 মাইনাস 15 প্লাস মাইনাস 20 মাইনাস 15 ডিভাইডেড বাই 100, এটাই হবে আপনার আনসার। তো শর্টকাটটা দিয়ে ট্রাই করতে পারেন। আবার বলি আমি শর্টকাটটা পছন্দ করি না, বাট স্টিল অনেকে মনে করে যে শর্টকাট থাকলে একটু সুবিধা, আমি একটা শর্টকাট লিখে দিছি। এবং এই শর্টকাটের ক্ষেত্রে এটা কিন্তু চিহ্ন সহ বসাতে হবে, চিহ্ন সহ বসাতে হবে। এবং প্লাস হলো বৃদ্ধি, মাইনাস হলো হ্রাস। আপনি চিহ্ন সহ বসান, আপনার সবসময় আনসার সঠিক আসবে। ঠিক আছে? ওকে, এবার শতকরা আমরা মোটামুটি একদম শেষ টাইপে চলে আসছি, এরপর আমরা মুনাফাতে চলে যাব। এই অঙ্কটা হলো একটা বৃত্তের পরিধি 20 কি বলছে, বৃত্তের পরিধি 50% বাড়ানো হলো। প্রশ্ন হলো ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। এই অঙ্কটার পরে আমি আরেকটা অঙ্ক দিব, খুবই গুরুত্বপূর্ণ। চলো না এটা শেষ করি। বলছে পরিধি 25% বাড়ানো। তো আমরা জানি যে বৃত্তের পরিধির সূত্র আছে একটা, বৃত্তের পরিধি হলো 2 পাই আর। এখানে তিনটা জিনিস আছে, 2 আছে, পাই আছে এবং আর আছে। দেখেন 2 এর মান তো আপনি আর মানে 50% বাড়াতে পারবেন না, মানে 2 এর মান তো বাড়ানো যায় না, পাইয়েরও কিন্তু মান বাড়ানো যায় না। ভালো মতো বুঝছেন, পাইয়েরও কিন্তু মান বাড়ানো যায় না। তাহলে বৃদ্ধি হয়েছে আসলে কি আর? তাহলে পরিধি 50% বাড়ানো মানে ব্যাসার্ধ 50% বাড়ানো। তাহলে এই কথাটা আমি একটু লিখি, পরিধি 50% বৃদ্ধি মানে আর, বা যেটাকে আমরা ব্যাসার্ধ বলি, ব্যাসার্ধ 50% বৃদ্ধি। এটা কিন্তু সত্য কথা, আমি প্রমাণ করে দিছি। ব্যাসার্ধ 50% বৃদ্ধি। তাহলে পূর্বে যদি ব্যাসার্ধ থাকতো, পূর্বে ব্যাসার্ধ যদি হয় আর, বর্তমান ব্যাসার্ধ কত ভাইয়া? 50% বৃদ্ধি মানে আর প্লাস, অথবা আর প্লাস তো লিখতে পারি, অথবা আমি একটা টেকনিক তো শিখে ফেলছি যেহেতু, এটা দিয়ে করি, আর গুণন 150%। একটু আগে বলছিলাম 10% বৃদ্ধি মানে 110 দিয়ে গুণ, 25% বৃদ্ধি মানে 125 দিয়ে গুণ, 50% বৃদ্ধি মানে 150 দিয়ে গুণ। তাহলে এখান থেকে লিখতে পারি আর গুণন 150 বাই 100 মানে হলো 1.5। ক্ষেত্রফলের কিন্তু সূত্র হলো পাই ইনটু আর স্কয়ার। এখন পাই গুণন আর, আর কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন আর কিন্তু আর নাই, সে হয়ে গেছে 1.5 আর। ওকে স্কয়ার করতে হবে। এবার এই 15 কে যদি আপনি মানে 15 তো না 1.5 কে যদি স্কয়ার করেন আপনি পাবেন 2.25। 1.5 কে স্কয়ার করলে 2.25 পাই আর স্কয়ার। 1.5 কে যদি স্কয়ার করেন আপনি পাবেন 2.25। এটা হলো বর্তমান ক্ষেত্রফল। আমাকে জিজ্ঞেস করছে কিন্তু ক্ষেত্রফল বৃদ্ধি কত। ভালো মতো দেখেন, ক্ষেত্রফল বৃদ্ধি, আমরা নতুন পেজ নেই একটা। তাহলে বর্তমান এরিয়া সেটা হলো 2.25 পাই আর স্কয়ার। আগের এরিয়া কত? অনলি পাই আর স্কয়ার। তাহলে বলছি বৃদ্ধি কত? বৃদ্ধি হলো 1.25 পাই আর স্কয়ার। দেন বলছে শতকরা বৃদ্ধি কত। এগুলো কিন্তু আপনারা এক লাইনে করবেন, আমি জাস্ট ভেঙে ভেঙে করতেছি। শতকরা বৃদ্ধি হলো বৃদ্ধি ডিভাইডেড বাই পূর্ব ক্ষেত্রফল ইনটু 100%। তাহলে বৃদ্ধি হলো 1.25 পাই আর স্কয়ার, আগে ছিল পাই ইনটু আর স্কয়ার ইনটু 100%। তাহলে পাই ইনটু আর স্কয়ার কাটা দেই, 125 কে 100 দিয়ে গুণ করলে, সরি 1.25 কে 100 দিয়ে গুণ করলে 125%। আমাদের সঠিক উত্তর কিন্তু 125%। বেশ কয়েকজন কিন্তু 225% লিখছেন, 225% কিন্তু না। 2-3 জন মনে একটু কনফিউজ, আমি আরেকবার বলি। তার আগে ব্যাসার্ধ ছিল আর, তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল? পাই ইনটু আর স্কয়ার। বর্তমান ব্যাসার্ধ 1.5 আর, সরি বর্তমান ক্ষেত্রফল, এটাকে স্কয়ার করব, পাই ইনটু আর স্কয়ার 1.5 স্কয়ার, সেটা হলো 2.25 পাই আর স্কয়ার। এটা হলো পূর্বের ক্ষেত্রফল, এটা হলো বর্তমান ক্ষেত্রফল। আমরা পরের পেজে যাই। বর্তমান ক্ষেত্রফল 2.25, আগের ক্ষেত্রফল কিছু নাই মানে তো আসলে 1 পাই আর স্কয়ার। তাহলে বৃদ্ধি পাইছে 1.25 পাই আর স্কয়ার। আর শতকরা বৃদ্ধি মানে কি? বৃদ্ধি ডিভাইডেড বাই আগে কত ছিল ইনটু 100%। তাহলে বৃদ্ধি হলো 1.25 পাই আর স্কয়ার, আগে ছিল পাই আর স্কয়ার, দুইটা কাটাকাটি, 1.25 কে 100 দিয়ে গুণ করে দিয়েছি, 125% চলে আসছে। দ্যাটস দ্য আনসার। আমি একটা প্রশ্ন দিই আপনাদেরকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমরা মোটামুটি উত্তরণের বইটা সলভ করছি, বা ম্যাক্সিমাম বই আপনি বাজারে যতগুলো বই পাবেন সবগুলো বইটা উত্তর প্লাস, এবং প্রশ্নটা একটু ঝামেলা আছে। প্রশ্নটা আমি একটু বলি।
বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? আমি অপশন দিচ্ছি, যারা কষ্ট করতেছেন আমি অপশন দিচ্ছি, এ বি সি ডি। 4 গুণ, 5 গুণ, 9 গুণ, 15 গুণ। বলেন তো। বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? আপনাদের চ্যাট আপনারা দেখতে পারেন কিনা আমি জানি না, বাট আমি অনেকগুলো অপশন আছি। 4 গুণ, 5 গুণ কেউ দেয় নাই, 4 গুণ অনেক পাইছি, 9 গুণ অনেক বলছেন, 15 গুণ অনেক বলছেন। আমি একটু এই কনসেপ্টটা একদম ফুললি ক্লিয়ার করে দিই, কারণ এখানে প্রচুর ঝামেলা হয়। এটা সঠিক উত্তর হলো 15 গুণ। একটু ক্লিয়ার করি ভালো মতো। ধরি বর্তমান ব্যাসার্ধ মনে করেন আর 3 গুণ বৃদ্ধি করলে, এই কথাটা একটু বুঝেন, এই 3 গুণ বৃদ্ধি করলে আমি এখানে 2টা লাইন লিখবো। ফার্স্ট লাইন হলো ব্যাসার্ধ 3 গুণ করলে 3r, আর পরবর্তী লাইন হলো ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি করলে 4r। কথাটা একটু বুঝেন, ভালো মতো বোঝার চেষ্টা করেন। ওর ব্যাসার্ধ হলো আর, আপনি ব্যাসার্ধ 3 গুণ করে দিয়েছেন। ব্যাসার্ধ 3 গুণ করা মানে তার ব্যাসার্ধ হয়ে গেছে 3r। আর ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি করে মানে হলো ব্যাসার্ধ যা আছে এই প্লাস মানে তো বৃদ্ধিটা হবে 3 গুণ, দ্যাট ইজ 4r। এই কথাটা বুঝছেন নাকি একটু চ্যাট বক্সে ভাইরে বলেন। ব্যাসার্ধ 3 গুণ করা মানে 3r, আর ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি করা মানে কিন্তু 4r। ঠিক আছে, ওকে। এটা যেটা বুঝছেন আমার কাজ অনেকটা সহজ। এবার আসেন, বর্তমান ব্যাসার্ধ তো আর, তাহলে আর যদি ব্যাসার্ধ হয়, এরিয়া কত, ক্ষেত্রফল কত? পাই ইন্টু আর স্কোয়ার। ব্যাসার্ধ যদি 3 গুণ করেন, ব্যাসার্ধ হয়ে গেছে 3 গুণ, তাহলে ক্ষেত্রফল কত? এটাকে আমি এ প্রাইম দিই, পাই ইন্টু 3r স্কোয়ার মানে হলো 9 পাই আর স্কোয়ার। আর ব্যাসার্ধ যদি 4 গুণ হয়, এটা ডাবল প্রাইম দিয়ে বুঝে, ক্ষেত্রফল হবে পাই ইন্টু 4r স্কোয়ার মানে হলো 16 পাই আর স্কোয়ার। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন উত্তর তাহলে 15 কিভাবে হলো? লেট মি ক্লিয়ার দিস। এই 16 পাই আর স্কোয়ারকে আমি লিখতে পারি পাই আর স্কোয়ার প্লাস 15 পাই আর স্কোয়ার। এটা কিন্তু লেখা যায় 16 পাই আর স্কোয়ারকে লিখতে পারি পাই আর স্কোয়ার প্লাস 15 পাই আর স্কোয়ার। এই পাই আর স্কোয়ার দিয়ে বোঝাচ্ছি আগে কত ছিল, তার আগে ব্যাসার্ধ ছিল পাই আর স্কোয়ার। তাহলে কতটুকু বৃদ্ধি পেয়েছে দেখেন তো, এই যে 15 গুণ বৃদ্ধি, কিন্তু 15 গুণ হয়েছে, এই জন্য সঠিক উত্তর হলো 15 গুণ। আমি কি অঙ্কটা বুঝতে পারছি? আমাকে একটু বলেন। আচ্ছা, মুন্না একটা প্রশ্ন, 3 গুণ হ্রাস। ভাই এরকম কোনো কথা নাই যে 3 গুণ হ্রাস করেন, এরকম কোনো কথা কখনো হতে পারে না যে 3 গুণ হ্রাস হয়। এক তৃতীয়াংশ হতে পারে, বা বলতে পারে ওর ব্যাসার্ধ অন্য একজনের ব্যাসার্ধের 3 গুণ হ্রাস করছে। 3 গুণ হ্রাস হলে ডিরেক্টলি কোনো প্রশ্ন হয় না। 3 গুণ বৃদ্ধি হয়, 4 গুণ বৃদ্ধি হয়, 5 গুণ বৃদ্ধি হয়, এরকম হয়। ঠিক আছে, ওকে। ইয়াতে কে আছেন প্যানেলে? মামুন ভাই, আমি কি নামাজের ব্রেকটা এখন দিব না একটু পরে দিব? হ্যাঁ, এখনো দেওয়া যায়, একটু পরে দিলেও দেওয়া যায়। তাহলে একটু যারা পার্টিসিপেন্ট আছেন তারা কি বলেন, আমি কি নামাজের ব্রেকটা দিব এখন, তারপর আমরা মুনাফার অঙ্কটা শুরু করতে চাচ্ছি। আমাদের টপিক একটা শেষ, দেন আরেকটা শুরু করব। ওকে, এখন ম্যাক্সিমাম এখন দিতে বলতেছে। ওকে, তাহলে আমরা 10 মিনিটের একটা ব্রেক নেই। আমার ঘড়িতে বাজে 9:24, সরি 8:24, আমরা 8:34 এর মধ্যে চলে আসবো। নামাজের ব্রেক। আমি আগের পেজটা দিয়ে যাচ্ছি, আগের পেজটা অনেকে অঙ্কটা মনে করে তুলে নেই, আগের যাদের তুলতে সমস্যা তারা একটু তুলে নেন, আর আমরা 10 মিনিট পরে আবার জয়েন করতেছি।
করতাম। আমরা শুরু করে দিই নামাজের ব্রেকের পরে। এখন আমরা সরল মুনাফা নিয়ে আলোচনা করবো। সরল মুনাফা ঐকিক নিয়ম দিয়েও করা যায়, বাট আমি আপনাদের সাজেস্ট করবো একটা সূত্র আছে, এই একটা সূত্র দিয়েই অঙ্কটা করার জন্য। এবং মুনাফা ভিত্তিক যতগুলো অঙ্কই পাবেন সবগুলোর ক্ষেত্রে কিন্তু এক সূত্রই এনাফ। এবং মুনাফার 3 ধরনের ম্যাথ নরমালি পরীক্ষায় দেখা যায়, আমি 3 ধরনের ম্যাথই এখানে মোটামুটি রাখা আছে যেন সবগুলো প্র্যাকটিস করতে পারেন। তো সূত্রটা হলো I = PNR। আমি একটু এটাকে ডেসক্রাইব করি। I = PNR, যেখানে I দিয়ে হলো ইন্টারেস্ট বা সুদ বা মুনাফা যেটাই বলি, P দিয়ে বোঝায় প্রিন্সিপাল বা যেটাকে আমরা আসল বলি, কত টাকা আমরা জমা রাখছি, ইনভেস্ট কত টাকা করছি সেটা। N দিয়ে বোঝায় হলো নাম্বার অফ ইয়ার্স, সময় বোঝায় মূলত, আসলে সময় বলা উচিত, সময় বা বছর দুইভাবে দিতে পারি। আর R হলো রেট, যেটা হলো হার। এখন হারটা যেহেতু পার্সেন্টেজে থাকে, দ্যাটস ওয়াই আর যখন বসাবেন R/100, মানে 5% কে বসাবেন 5/100, 15% কে বসাবেন 15/100। আচ্ছা, এটা হলো একটা। আর আরেকটা সূত্র যেটা আছে, যেটা হলো মুনাফা আসল বা সুদ আসল। তো সুদ আসলের জন্য আলাদাভাবে কোনো সূত্র শিখবেন না আপনারা। সুদ আসল মনে রাখবেন যে আসলের সাথে সুদ যোগ করলে আসলে সুদ আসল হয়। সুদ। এবার একটু আগে আমরা আসলকে রিপ্রেজেন্ট করছিলাম P দিয়ে, আর সুদকে রিপ্রেজেন্ট করছিলাম I দিয়ে। তো সুদ আসল মানে আসলে P + I। এখন আপনি যদি চান যে ওই I এর ক্ষেত্রে P × N × R এর সূত্র বসাতে পারবেন, দেন আবার এরকম একটা ফরম্যাট আছে, দরকার নেই, এখানে যাওয়ার দরকার নেই। আপনি মনে রাখবেন সুদ আসল হলো সুদ এবং আসলের যোগফল। সুদের একটা সূত্র আপনি জানেন, যেটা হলো I = PNR। ঠিক আছে, এই একটা সূত্র দিয়ে দেখেন আমরা মোটামুটি যতগুলো অঙ্ক আছে, সরল মুনাফা যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক কিন্তু একটা সূত্র দিয়ে করে ফেলবো। একদম সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করি। আমাদের উদ্দেশ্য এটাই যে সহজ অঙ্ক দিয়ে শুরু করবো, আস্তে আস্তে কঠিনের দিকে যাবো। তো প্রথম যে ম্যাথটা বলছে যে 6% হারে 9 মাসে 9 মাসে এটা কত, 10,000 টাকা, 10,000 টাকার সুদ কত। সো এখানে কিন্তু 9 মাসে বলছে, এটাই কিন্তু একটা ট্র্যাকিং ফ্যাক্টর, যে বছরের জন্য জিজ্ঞেস করে নাই, 9 মাসের জন্য জিজ্ঞেস করছে। সো আমরা সূত্র তো একটাই জানি, যে I = P × N × R। এবার আমরা মান বসাই। আসল P হলো আসল বলছে আমাকে 10,000 টাকা, N হলো বছর। এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, এই যে হার যেটা দেওয়া আছে না এখানে 6% হার, এই শতকরা হার মানে কিন্তু বছরে। সো বছর মানে কি 12 মাস, তার মানে 6%টা 12 মাসে কিন্তু দেয়। আর আপনাকে হিসাব করতে বলছে কয় মাসে, 9 মাসে। তাহলে n এর মানটা আমি একটু বুঝাই এখানে। আপনি যদি n এর মানটা 1 বসান মানে হলো 1 বছর, n এর মানটা যদি 2 বসান মানে হলো 2 বছর। সো বছরকে এখানে 6 মাস 9 মাস অনেকভাবে হিসাব করা যায়, আপাতত 1 বছরই বুঝেন। তাহলে n এর মানটা যদি আপনি 0.5 বসান তার মানে কি হাফ বছর, এটাও তো বুঝতে পারি আমরা। সো 0.5টা আসছে কিভাবে, 0.5 আসছে হলো 1/2 অথবা 6/12, এভাবেও কিন্তু বলা যায় যে 6 মাসকে 12 মাস দিয়ে যদি ভাগ করেন তাহলেও কিন্তু সেটা হাফ হয়। তো এই চিন্তাটা করে আমরা n এর মানটা এখানে বসবো 9/12, কারণ 12 মাস পুরো বছরের জন্য সে 6% সুদ দেয়। আর আমাদের বলতেছে 9 মাসের জন্য, দ্যাটস ওয়াই 9/12, 9 মাসের জন্য কতটুকু দিবে ইনটু R। আর কত পার্সেন্ট বলছে, 6%। এই 6% কিন্তু আমরা চেঞ্জ করতেছি না, 6% কে লিখতেছি 6/100। তো কম্পারেটিভলি খুব একটা কঠিন অঙ্ক না, এটার মান আসবে আপনাদের 450 টাকা, 450। জাস্ট এরকম 9 মাস 6 মাস 8 মাস যদি থাকে তখন একটু ক্যালকুলেশন করার সময় আপনি n এর মানটা হিসাব করবেন। যতক্ষণ না পর্যন্ত 1 বছর হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু n এর মানটা আপনি 1 বসাতে পারবেন না। ফ্র্যাকশন হবে, সেই ফ্র্যাকশনটা কত মাস তার উপর ডিপেন্ড করতেছে। ওকে, এটা মোটামুটি সহজই ছিল বলতে গেলে। চলো আমরা পরবর্তী অঙ্ক একটা করি। বলছে কোনো আসলের মানটা বলে নাই, বার্ষিক 5% সরল সুদে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু সরল সুদে কথাটা বলা আছে। যদি এই সরল কথাটা না থাকতো, উচ্চ যদি থাকতো, তাও কিন্তু আমরা ধরে নিব কি সরল কথাটা না থাকলেও আমরা মনে মনে সরলই কিন্তু ধরে নিব, যেটা সরল সুদ। ওকে, তাহলে কোনো আসল বার্ষিক 5% সরল সুদে 4 বছরে সুদ আসলে 500,000 টাকা হয়। ওকে, বার্ষিক 10% সরল সুদে একই মূলধন 2.5 বছরে সুদ আসলে কত টাকা হবে। তাহলে দুইটা কন্ডিশন, আমি তাহলে অঙ্কটাকে দুইটা পার্টে ভাগ করে নিই। প্রথম পার্ট, আসল আমি জানি না, বার্ষিক 5% সরল সুদ মানে হলো R এর মান হলো 5/100, 4 বছর মানে n এর মান হলো 4। আর আমাকে ডাটা বলছে সুদ আসল, তাহলে আমি লিখি সুদ আসল আমরা কি জানতাম, P + I, সুদ যোগ আসল সমান সমান 504 টাকা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 504 টাকা। এবার P থাকলো, I এর একটা সূত্র আমরা জানি, যেটা হলো PNR। তাহলে এটা সমান লিখবো 504 টাকা। দুই পাশ থেকে আপনি P কমন নিতে পারেন, থাকলো 1 + N × R, যেটা হলো 504 টাকা। তাহলে আপনাকে কিন্তু প্রথমে P বের করে নিতে হবে। P এর মান আসছে 504/1 + N, N মানে কিন্তু 4 বছর, তাহলে 4 × R, R এর মান হলো 5/100, 5/100। আমি এক লাইনে করতে পারি, তাও একটু করে দেখাই, যেহেতু আমাদের সবাইকে হাতে করতে হবে। এখানে থাকবে 1 + 100, 4 5 20। পরবর্তী লাইনে লিখতে পারি 504/, নিচে 100, উপরে হবে 120 লসাগু বসাগু করলে। আর সর্বশেষে লাইন 504 × 100/120, 0 0 কাটেন। এরপর যদি আপনি 2 দিয়ে ভাগ করেন, এটা 6, এটা হলো 5। এবার আপনি 6 দিয়ে ভাগ করেন 504 কে, 6 8 48, 2 4 4 6 24, 84। আর 8 84 তে হলো 8 84 কত, 420, 420। তাহলে আমরা আসলের মানটা পেলাম কত, 420। আসল কিন্তু আমাকে বের করতে বলে নাই, আমাকে বের করতে বলছে কি, সুদের হার যদি 10% হয় একই মূলধনে 2.5 বছরের সুদ কত। এই যে 2.5 বছরের ক্যালকুলেশন করার জন্য কিন্তু আমাদের আগের পেজটা দরকার, তাই তো। আচ্ছা, আমরা একটা নতুন পেজ নিয়ে আমাকে I জিজ্ঞেস করছে সুদ কত, সূত্র হলো PNR।
আমরা দেখে যাই পি হলো 420 টাকা, 420 গুণন হার কত, 10% হার, হার হলো 10%। আচ্ছা এবার এন এর মানটা হিসাব করি। এখানে দেখেন 2.5 বছর বলছে, 2.5 বছরের জন্য এন কিন্তু 2.5। আমি লিখে রাখি বছরের জন্য এন হলো 2.5। লিখে আমাদের ক্যালকুলেশন, এই 0 0 কাটা, এই 0 আর এই 0 কাটা, তাহলে ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা হলো 42 গুণন 2.5। 42 দুগুণ কত, 84, আর 42 এর অর্থে কত, 21। তাহলে 84 প্লাস 21, যদি আমি ভুল না করি আর কি, 105 টাকা। তাহলে সুদ হলো 105 টাকা, আর আমাদের জিজ্ঞেস করছে কত, সুদ আসল কত, সুদ আসল। তাহলে 420 যোগ 105, দ্যাট ইজ 525 টাকা। তাহলে গ হলো সঠিক উত্তর। দেখে আপনাদের মধ্যে কয়জন দিচ্ছেন? রবিন 525 টাকা বলছেন, গুড। সৌরভ বলছেন যদি বলে 6.5, যদি 6.5 মাস বলে তাহলে 6.5 ডিভাইডেড বাই 12, যদি 7.5 মাস বলে তাহলে 7.5 ডিভাইডেড বাই 12, ওইভাবে হিসাব করবেন। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর হলো 525। এই যে 105 এটা কিন্তু সুদ, আবার বলি এটা কিন্তু সুদ, আর আমাদের সুদ আসল বের করতে বলছে, সুদ আসল যেটা হলো 420, 105 যোগ 420, দ্যাট ইজ 525। এই হলো আমাদের ম্যাথ। ওকে, একটু লেন্দি ম্যাথ, বা কিছু করার নাই, এরকম প্রশ্ন কিন্তু আসে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এটা একটা পোল কোশ্চেন, আমি আর পোল কোশ্চেনে যাচ্ছি না, আমি এটা সরাসরি করে ফেলবো কারণ ইন্টারেস্টিং একটা ম্যাথ। বলছে কোন মূলধনের একই হার সরল মুনাফায় 6 বছর 9 বছর মুনাফার অনুপাত কত? ইন্টারেস্টিং বিষয় হলো এখানে হারের মানটাও সমান, মানে একই হারে, এবং মূলধনের মানটাও কিন্তু সমান। তাহলে আমরা যদি চিন্তা করি যে মুনাফা আসলে আই ডিপেন্ড করে কিসের উপর, পি, এন এবং আর, এই তিনটা জিনিসের উপর আই ডিপেন্ড করে। তাহলে 6 বছর এবং 9 বছর যেহেতু হয়েছে, বছর যেহেতু চেঞ্জ হচ্ছে, মুনাফা কিন্তু চেঞ্জ হবে। আমি ধরলাম এক ক্ষেত্রে আমি N1 বসাবো, আরেক ক্ষেত্রে N2 বসাবো, তাহলে P(N2) * R, এটা হবে I2। তাহলে মুনাফার অনুপাত মানে আসলে I1:I2, যেটা হবে N1/N2। P এবং R কিন্তু সমান, একই মূলধন একই হার। তাহলে এই বছরের অনুপাত হলো 6/9, 3 দিয়ে যদি ভাগ করেন 2/3, তাহলে মুনাফার অনুপাত 2/3 বা 2/3, যেটাই বলি, দুটোই আসলে সঠিক উত্তর। অনেকেই বলে দিচ্ছেন সঠিক উত্তর হবে সি। তাহলে এই প্রশ্নটা থেকে আমরা আরেকটা কি শিক্ষা নিতে পারি, যে আমাদের যেহেতু এখানে একই হার একই মূলধন বলছে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এরকমও হতে পারে যে একই বছর একই হার, পি এর সংখ্যাটা চেঞ্জ করে দিল, অথবা কোনো কোনো ক্ষেত্রে পি এবং এন সমান দিল, আর এর সংখ্যাটা চেঞ্জ করলো, এরকমও কিন্তু পসিবল, মানে এরকমও হতে কিন্তু পারে। ওকে, এরকম অঙ্ক আমরা একটু পরে দেখবো আবার। নেক্সট ম্যাথ, এটা 38 BCS এর একটা ম্যাথ, খুব একটা বড় না, মোটামুটি ছোট অঙ্ক। বলছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,550 টাকা, 5,500 টাকা। মুনাফা আসলের 8/3 অংশ, মুনাফার হার জিজ্ঞেস করছে। একজন বলে দিয়েছেন, উনি আপনি মুখস্থ করে ফেলছেন। আমরা দেখি এখানে মুনাফা আসল বলছে 550 টাকা, মুনাফা বলছে আসলে 3/8। আমরা মুনাফাটা বের করি। মুনাফা হলো 3/8 ইন্টু 5,050, সরি 5,500। এটা একটু বলুন তো কত আসে, 3/8 5,500। ওইভাবে করতে পারেন, আর একটা শর্টকাট ওয়ে আছে। শর্টকাট হলো আমরা জানি একটাই সূত্র, I = P(N)R। আই হলো মুনাফা, মুনাফা কি বলছে 3/8P সমান P, বছর হলো 3 বছর, বের করতে হবে আর। সো সেকেন্ড অপশনটা মনে হয় একটু সহজ, দুই পাশ থেকে কি কাটা যাবে, P কাটা যাবে, আমাকে বের করতে হবে আর, তাহলে আর কি হবে, 3ও কাটা যায়, আর হলো 1/8। এখন 1/8 এটা তো শতকরা না, পার্সেন্টেজ হিসাব করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 কে যদি 8 দিয়ে ভাগ করেন আপনার আনসার আসবে 12.5%। হ্যাঁ রাখি, আপনি বলছেন এখানে তো সুদ আসল 5,500 টাকা, আসল তো দেয় নাই, রাইট। আমি তো আসল ব্যবহার করি নাই না, ওদের সেকেন্ড অপশন থেকে আমি অঙ্কটা করে ফেলছি আর কি, এখান থেকে অঙ্কটা হয়ে গেছে। এই অংশটা দরকার হয় না, এই যে মুনাফা আসলে অংশটা দরকারই হয় না, এটা কিন্তু অপ্রয়োজনীয়। মানে এটাতে অঙ্কটা করা যাবে, এই যে 3/8 এখান থেকে মুনাফা বের করবেন, এটা হলো আই, দেন এখান থেকে ক্যালকুলেশন করা যায়, বাট আমার মনে হয় যে ওই শর্ট অপশনটাই ভালো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ যেটা বলছি রাইট, এখানে তো আসলে আমাকে আসল বলে নাই, এটা আমি লিখতে পারবো না। আমি যেটা লিখতে পারবো সেটা হলো মুনাফা সমান ইনটু পি, 3/8 ইনটু পি, রাইট গুড। এখানে আমি 5,500 লিখতে পারবো না, আমি লিখবো শুধু পি। তাহলে আমাদের আনসার আসলো 12.5। নেক্সট ম্যাথ, এটা আমার খুবই ফেভারিট একটা ম্যাথ। এই ম্যাথটা করার আগে আমি একটু আপনাদের ডিফারেন্ট কিছু আলোচনা করবো, তারপরে এই ম্যাথটা করবো। আলোচনাটা কি, ধরেন আপনার আসল মনে করেন আপনার পি, ধরেন এটা আপনাকে আসল বলে দিল, দেন আপনাকে বললো 4 বছরে মুনাফা আসল মানে মুনাফার আসল আর কি দ্বিগুণ হয়ে গেল। সো দ্বিগুণ মানে আসলে কি 2P, যেটা আসলে P+P। এখানে পরবর্তী যে P, এটাই কিন্তু মুনাফা,
অর্থাৎ আপনার সুদ যেটা বা মুনাফা যেটা সেটা আসলের সমান হয়ে গেছে। কথাটা কিন্তু এমন যে যেটা মুনাফা বা যেটা সুদ সেটা আসলে আসলের সমান হয়ে গেছে। তো এই ক্ষেত্রে মাঝে মাঝে আপনাকে আর এর মানটা বের করতে বলে। আর এর মানটা খুব সহজে বের করা যায়। কিভাবে দেখেন? আই সমান সমান পি ইনটু এন ইনটু আর। এবার দেখেন তো আমরা যখন বলছি দ্বিগুণ, যখনই দ্বিগুণ বলছি এই মুনাফাটা আসলে কি আসলে সমান, তাহলে আই সমান কি বসাবো? পি সমান পি ইনটু এন ইনটু আর। তাহলে আর এর মান কি আসতেছে 1/n, মানে 1/4। তাকে যদি আপনি 100% দিয়ে গুণ করেন তাহলে আপনার আসবে 25%। এখানে রেট ছিল 25%। এবার এই জিনিসটাকে বেস ধরে আমি একটা শর্টকাট বানানোর চেষ্টা করব। কিরকম? প্রথম কন্ডিশনে বলবো যে মুনাফা আসল 3 গুণ আর কত। 2 নম্বরে বলবো মুনাফা আসল 4 গুণ আর কত। আর 3 নম্বরে বলবো মুনাফা আসল 6 গুণ আর কত। দেখেন কত সহজে বের করা যায়। কিরকম দেখেন? আমি প্রথমবার যখন করছিলাম তখন আমার মুনাফা এবং সুদ কিন্তু মানে মুনাফা এবং আসল সমান ছিল। কিন্তু মুনাফা আসল যদি 3 গুণ হয়, মুনাফা আসল যদি 3 গুণ হয়, ওকে লিখতে পারি আসল প্লাস 2p। 3 গুণ মানে কি? p প্লাস 2p। এটাই কিন্তু আমাদের আই। ঠিক আছে? তাহলে আর এর মান এখন কিন্তু আর 1/n আসবে না। এখন আসবে কত? 2/n। n হলো সেই বছরটা। এখন এখানে 2 কেন আসছে? কারণ এই আগে আই বসেছিলাম শুধু p, এখন হবে 2p। তাহলে 3 গুণ হলে 2/n, 4 গুণ হলে কত হবে? 3/n, 6 গুণ হলে 5/n। মানে এই যে দ্বিগুণ যখন হয়ে যায়, এই দ্বিগুণের ক্ষেত্রে বা 3 গুণ যখন হয়ে যাবে বা 4 গুণ যখন হয়ে যাবে, আমরা সরাসরি সুদের মানটা বের করতে পারবো। 6 গুণ যদি বলে 5/n, 4 গুণ যদি বলে 3/n, 3 গুণ যদি বলে হয় 2/n, আর দ্বিগুণ যদি বলে হয় তাহলে 1/n। এবং সব ক্ষেত্রে আপনাকে বছরটা আসলে বলে দিবে। আর ওদের সাথে যদি আপনি 100% গুণ করে দেন তাহলে আপনার শতকরা হারটাও চলে আসবে। তাহলে যেটা মনে রাখার বিষয়, 3 গুণ হলে 2/n, 2/বছর। 4 গুণ হলে 3/n, মানে যত গুণ হবে তার থেকে 1 কম বসাবো আমরা। এই ফর্মুলাটা মাথায় রেখে একটা অঙ্ক এখানে দেওয়া আছে যে সরল সুদের হার শতকরা কত। আপনাকে জিজ্ঞেস করছে পার্সেন্টেজটা কত। কোন মূলধন 8 বছরে সুদ আসলে 3 গুণ হবে। 3 গুণ হবে। তাহলে আর এর মান হিসাব করব কি? 3 গুণ হলে কত? উপরে 2, নিচে হবে বছর ইয়ার। তাহলে 2 বছর বলছে এখানে 8, 1/4 শতকরা বের করতে হবে। তাহলে দ্যাট ইজ 25%। তো এই অঙ্কটা আপনি চাইলে শর্টকাটটা মাথায় রাখতে পারেন, কারণ অঙ্কটা প্রচুর আসে, অসংখ্যবার দেখবেন এই অঙ্ক আসছে। এবং 25% যেটা ইজিলি বের করা যায়, এই ক্ষেত্রে আনসার হবে 25%, 25 টাকা যেটাকে আমরা বলছি। ওকে, অনেকক্ষণ ধরে আমি অঙ্ক করতেছি, এখন আপনাদের জন্য একটা অঙ্ক দিয়ে দেই। পোল কোশ্চেন, এটা আপনারা সলভ করেন। টাইম হলো 30 সেকেন্ডস। একই হার সুদের হার সমান বলছে 300 টাকা 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ 185 টাকা। প্রশ্ন হলো সুদের হার কত? আপনাদের মাত্র 53% সঠিক উত্তর দিয়েছেন। আমি আরেকটু বেশি আশা করছিলাম। চলো আমরা অঙ্কটা করি। এখানে কিন্তু দুইটা সুদ আছে, ভালো মতো দেখেন। এখানে সুদের মান কিন্তু দুইটা। একটা হলো 300 টাকা 4 বছরের সুদ, ধরলাম এটা I1, আর হলো 500 টাকায় 5 বছরের সুদ, ধরলাম এটা I2। এবং আমাদের I1 এবং I2 এর যোগফলটা বলে দিছে, সেটা হলো 185 টাকা, 185। যেহেতু একই হার সুদ, মানে সুদের হার কিন্তু সমান, তাহলে I1 কে লিখতে পারি আমি কি? P1 N R, সরি N1 এবং R। ওদের কিন্তু আসল আলাদা, বছরও আলাদা, সুদের হারটা সমান। প্লাস I2 কে লিখতে পারি P2 N2 into R সমান সমান 185। আমাকে বের করতে হবে আর। তাহলে আর মানে কত? 185 ডিভাইডেড বাই P1 N1 এবং P2 N2। P1 কত? 300 টাকা ইনটু 4 বছর, আর পরবর্তীটা কত? 500 টাকা 5 বছর, 500 টাকা 5 বছর। তাহলে আমাদের আসছে 185 ডিভাইডেড বাই 3 4 1200, 5 5 2500, 1200 এবং 2500 3700। পার্সেন্টেজ হিসাব করতে গেলে কি করতে হবে? 100% দিয়ে গুণ করতে হবে। এবার শুধু কাটাকাটি করেন। এই 0000 কাটা 37 কে যদি 5 দিয়ে গুণ করেন সেটা হলো 185। সো এই গুণটা যেহেতু আমি আগে থেকে জানতাম, মানে 37 এর নামতাটা যেহেতু অনেকেই জানেন, তো এখন কিন্তু ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। সো এখানে সুদের হার হলো 5%। আচ্ছা, এখন এই সিমিলার একটা ম্যাথ করব। সিমিলার মানে হলো কাছাকাছি একটা ম্যাথ, এটা আমি দিচ্ছি এখানে। ধরেন আপনার এটা হলো ব্যাংক 1, আপনি দুইটা ব্যাংকে ইনভেস্ট করবেন। ব্যাংক 1, এটা হলো ব্যাংক 2। আপনি প্রথম ব্যাংকে ইনভেস্ট করছেন মনে করেন 1000 টাকা, আর পরের ব্যাংকে ইনভেস্ট করছেন 1200 টাকা। প্রথম ব্যাংক আপনাকে সুদ দেয় হলো 12% হারে, দ্বিতীয় ব্যাংক আপনাকে সুদ দেয় 10% হারে। প্রশ্ন হলো, কোয়েশ্চেন হলো যে 5 বছর পর মোট ইনভেস্টের বাংলা, মোট ইনভেস্টের উপর, ইনভেস্টের বাংলা বলে গেছি, মোট ইনভেস্টের উপর কত পার্সেন্ট সুদ পাওয়া যায়? এটা হলো প্রশ্ন। এটা একটু করে দেন তো আমাকে। বিনিয়োগ, থ্যাংক ইউ, আমি বলে গেছিলাম। ইনভেস্ট মানে বিনিয়োগ।
তাহলে প্রশ্নটা একটু বুঝি, দুইটা ব্যাংকে আপনি টাকা রাখছেন, প্রথম ব্যাংকে 1000 টাকা, পরের ব্যাংকে 1200 টাকা। প্রথম ব্যাংক আপনাকে 12% সুদ দেয়, দ্বিতীয় ব্যাংক 10% সুদ দেয়। প্রশ্ন 5 বছর পরে মোট ইনভেস্ট যেটা করছেন, সেই মোট ইনভেস্টের উপর কত পার্সেন্ট সুদ আপনি পাইছেন? এটা একটু করেন, একটু কঠিন করছে। বলছি কত পার্সেন্ট সুদ, আপনারা কি করলেন এটা? কত টাকা সুদ কিন্তু আমি বলি নাই, কত পার্সেন্ট বলছি। তো আসলে আমরা এটা করি। প্রথমে প্রথম ব্যাংকের চিন্তা করেন তো, আয় কত, মানে প্রথমটার ইনভেস্ট কত, সুদ কত। সে 1000 টাকা ইনভেস্ট করছে 5 বছরের জন্য, 5 বছর, এবং 12% সুদ। তাহলে 5 গুণন 1000 ইন্টু 12/100, ডাবল শূন্য ডাবল শূন্য কাটা, তাহলে 120 ইন্টু 5, 5 12 60, মানে এখান থেকে 600 টাকা পাইছি। প্রথমটা থেকে আমরা কত টাকা পেলাম? 600 টাকা পেলাম। এবার পরেরটার জন্য I2 বের করি। পরের সুদ কত? 1200 টাকা ইনভেস্ট করছি 10% হারে 5 বছরের জন্য, তাহলে 1200 গুণন 10/100 ইন্টু 5, ডাবল শূন্য কাটো, 120 ইন্টু 5, 5 12 60। এখান থেকে কিন্তু 600 টাকা পাইছি, দুই জায়গায় কিন্তু 600 টাকা পাইছি। তাহলে মোট সুদ, মোট সুদ কত টাকা পাইছি? 600 600 1200 টাকা। এটাকে আপনি আয় ধরে নেন, মোট সুদকে ধরে নেন আয়। এই আয় সমান হবে পি টোটাল, কিন্তু এখন আমি বলছি মোটের উপর, পি টোটাল ইন্টু বছর, এন তো সেম, ইন্টু আর, এই আরটা জিজ্ঞেস করছে। তাহলে আর হবে কত? 1200 ডিভাইডেড বাই 5 বছর ইন্টু পি টোটাল। এখানে 1000 টাকা, এখানে 1200 টাকা, মানে আমি 2200 টাকা ইনভেস্ট করছি। কিন্তু হিসাব করতে হবে কিন্তু 2200 তে। তাহলে ডাবল শূন্য কাটা, উপরে হলো 22, পার্সেন্টেজ দিয়ে যেটা করবো আমি 100 দিয়ে গুণ করে দেই 100%-এর জন্য। তাহলে এই 5 দিয়ে যদি 100 কে ভাগ করেন সেটা হবে 20। তাহলে আনসার আসছে কত? 120, 240 ডিভাইডেড বাই 22%। 240 বাই 22% যেটা, সেটাই উত্তর। এখানে 54%, 11%, 1200 টাকা কিন্তু উত্তর না। 240 বাই 22 হলো আনসার। আমি দেখি করে দেখি, আপনারা তো ভুল করতেছেন। 240 বাই 22, 240 কে 22 দিয়ে ভাগ করেন, 10.90 হচ্ছে একটু বেশি হবে, 10.91 ধরতে পারেন, 10.9%। সো আনসার হলো 10.91 ধরেন, বাস এটা আসবে 10.91% এর মতো। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। তো এরকমও কিন্তু আসে যখন ডাবল ইনভেস্ট থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা আসল বা মূলধনের অঙ্ক করি। প্রশ্ন করা হয়েছে যে, কোন মূলধন 2 বছরে সুদ আসলে 600 টাকা এবং 4 বছরে সুদ আসলে 800 টাকা, আসল কত? দেখেন সবগুলো অঙ্ক যেই আপনাকে বড় বড় করে করতে হবে এমন কিন্তু না। এই অঙ্কটা দেখেন আমি এক লাইনে করবো। কিভাবে? 2 বছরের সুদ আসলে এই 600 টাকার মধ্যে কি আছে? সুদ আছে, আসল আছে। এই সুদটা কিন্তু 2 বছরের, 2 বছরের সুদ যোগ আসল। এবার 4 বছরের সুদ আসল হলো 800 টাকা। তাহলে এই 2 বছর আর এই 2 বছরের মধ্যে আসল কিন্তু আর চেঞ্জ হয় নাই। দেখেন এখানে কিন্তু আসল আর চেঞ্জ হয় নাই, এখানে আসল আগেরটাই আছে যোগ 2 বছর, 4 বছরের সুদ। তাহলে 2 বছর থেকে যখন 4 বছর হয়েছে, এক্সট্রা 2 বছরে আপনি 200 টাকা বেশি পেয়েছেন না? তাহলে আমি লিখতে পারি কিন্তু 2 বছরের সুদ, 2 বছরের সুদ, ভালো মতো দেখেন এটা কোথেকে পাইতেছি আমি। আপনি 2 বছরের সুদ আসল 600 টাকা, 4 বছরের সুদ আসল 800 টাকা। তাহলে 2 বছর থেকে যখন 4 বছরে গেছেন, আপনার তো শুধু সুদই বাড়ছে, আসল তো আর বাড়ে নাই। তাহলে সেই সুদটা কত? 200 টাকা, 600 থেকে 800, দ্যাট ইজ 200 টাকা, রাইট? এবার দেখেন আপনার সুদ আসল ছিল 600 টাকা, আর 2 বছরের সুদ কত? 200 টাকা, মানে এটা এই সুদের মানটা হলো 200 টাকা, টোটাল হলো 600 টাকা। তাহলে আসল কিন্তু চলে আসলো আমার, দ্যাট ইজ 400 টাকা। সবসময় যে বড় বড় করে করতে হবে এমন কিন্তু ম্যান্ডেটরি না। আমি প্রথম দিকে অঙ্কগুলো করছিলাম বলে একটু চেষ্টা করছিলাম বড় করে করা, এখন কিন্তু এক লাইনে হয়ে গেল। আসল হলো 400 টাকা। তাড়াতাড়ি করতে বলে আমি আরেকবার বুঝাই। 2 বছরের সুদ আসল 600 টাকা, 4 বছরের সুদ আসল 800 টাকা। এখন 2 বছর থেকে যখন 4 বছর হয়েছে, এখানে আসল কিন্তু চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে শুধু সুদ, শুধু সুদ যোগ হচ্ছে। এখানে 4 বছরের সুদ, এখানে 2 বছরের সুদ। তাহলে এক্সট্রা যে 2 বছর, ওই 2 বছর আমি 200 টাকা সুদ পাইছি। তাহলে 2 বছরের সুদ 200 টাকা। আর আমরা অলরেডি দেখছি 2 বছরের সুদ আসল 400 টাকা, সরি 600 টাকা। এই 600 টাকার মধ্যে 200 টাকা হলো সুদ, তাহলে বাকি 400 টাকা আসল। তাহলে এটা কিন্তু মুখে মুখেই হয়ে গেল, ঠিক আছে? যখন অনেকগুলো অঙ্ক করবেন দেখবেন ম্যাক্সিমাম অঙ্ক আপনারা মুখে মুখেই করে ফেলতে পারতেছেন। এটা একটা টেকনিক হয়ে যাবে আর কি তখন, ঠিক আছে? আচ্ছা, এখন কিছুক্ষণ আগে আমরা একটা সিমিলার অঙ্ক করছিলাম, ওই সিমিলার একটা অঙ্ক আপনাদের জন্য পোল কোশ্চেন হিসেবে দিয়ে দিচ্ছি আমি। এটা আপনারা করে আমাকে উত্তর দিবেন। বলছে দুটি সঞ্চয় হিসাব, ওই যে ব্যাংকের মতো করে চিন্তা করেন, এটা দুইটা সঞ্চয় হিসাব আছে এখানে, একটাতে 5%, একটাতে 7%। একটাতে 5%, একটাতে 7% হার, এবং সর্বমোট 1200 টাকা জমা রাখা হয়েছে। এখন কত টাকা 5%, কত টাকা 7% সেটা কিন্তু বলা নাই, এটা বের করতে হবে। তাহলে 5% হারে কত টাকা জমা রাখা হয়েছে? সিমিলার ম্যাথ কিন্তু আমরা একটা করে ফেলছি।
ওকে টাইমস আপ। আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। 57% সঠিক উত্তর দিয়েছেন আপনারা, প্রায় 57%। তার মানে অনেকেরই কনফিউশন আছে, এটা আমি তাহলে এটা করে দিই। এখানে 5% কত টাকা, 7% কত টাকা, এটা কিন্তু বলা নেই। তাহলে আমি ধরি যে 5% এক্স টাকা জমা রাখা হয়েছে এবং 7% 1200 মাইনাস এক্স টাকা জমা রাখা হয়েছে, কারণ মোট তো 1200 টাকা। এবার দুইটা থেকে কিন্তু সুদ আসছে এবং সর্বমোট সুদটা কিন্তু 72 টাকা। এটা কিন্তু এখানে বলে দিছে সর্বমোট সুদ। তাহলে আমি একটাকে ধরলাম I1 সুদ, একটাকে ধরলাম I2 সুদ, এই দুইটা মিলে হলো 72 টাকা। I1 প্রথমটাতে আমি I1 ধরতেছি, তো তাহলে প্রথমটার ক্ষেত্রে কত টাকা ইনভেস্ট করছি, এক্স টাকা, 1 বছরের জন্য জমা রাখা হয়েছে। তাহলে এন এর মানটা হলো 1 ইনটু সুদ কত 5%, তাহলে 5/100, ওই জাস্ট I ইকুয়াল টু P আর ওই সূত্রটাই বসাইছি, প্লাস I2 হলো পরেরটার জন্য, পরেরটার ইনভেস্টমেন্ট কিন্তু 1200 মাইনাস এক্স গুণন 1 বছর গুণন 7%, মানে 7/100 সমান 72। তাহলে প্রথমটাতে আমাদের আসছে 5x, পরেরটাতে আসছে 7 ইন্টু 1200 মাইনাস এক্স সমান 7200। আমি যেটা করছি উভয়ের ক্ষেত্রে কিন্তু 100 আছে নিচে, আমি 100 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে 7200 হয়ে গেছে। তাহলে পরের লাইন আমি কি লিখতে পারবো, এখানে 5x আছে আর এখান থেকে আসবে কিন্তু -7x। দেখেন 7 ইন্টু -x মানে -7x, তাহলে 5x মাইনাস 7x প্লাস 7 ইন্টু 1200, 7 12 কত 84, 84 8400 সমান 7200। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি -2x সমান 7200 মাইনাস 8400। তাহলে পরের লাইনে পাবে কত, এখান থেকে মাইনাস পাবো 1200 আর এখান থেকে পাচ্ছি -2x, মানে x মানে হলো 600 টাকা। x পাইছি 600 টাকা। x আমি কি ধরছিলাম, x ধরছিলাম 500 টাকা, সরি 5% কত পার্সেন্ট ইনভেস্ট করা হয়েছিল। আমাকে কিন্তু প্রশ্ন এটাই করছে যে 5% কত টাকা ইনভেস্ট করা হয়েছে, দ্যাট ইজ 600 টাকা। ঠিক আছে, আর যদি বলতো 7% কত টাকা ইনভেস্ট করা হয়েছে, তখন সেটা 700, সেটাও 600 টাকা, দুইটাই 600 টাকা আসলে। ঠিক আছে, জাস্ট একটু ঠান্ডা মাথায়, একটু বড় অঙ্ক ঠান্ডা মাথায় করতে হবে। ওকে, এবার কিছু সহজ কিছু অঙ্ক করবো, এগুলো আমি আশা করবো আপনারা চ্যাট বক্সে আমাকে আগে থেকে বলে দিবেন। আচ্ছা, মাহমুদ ভাই বলছেন অপশন টেস্ট, হ্যাঁ অপশন টেস্ট করতে পারেন অবশ্যই, নো প্রবলেম, অপশন টেস্ট করে অঙ্ক করতে পারেন। কিন্তু কাহিনী কি হবে, অপশন টেস্ট আপনার 2টা বের করতে হবে বা 4টা টেস্ট করতে হবে, সো মূল অঙ্কটাই বেটার ছিল। ওকে, নেক্সট ম্যাথ, এটাও সহজ ম্যাথ। তুলনামূলকভাবে বলছে 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরে সুদ আসলে 558 টাকা হবে। আমাকে সুদ আসল বলে দিছে, মানে হলো P প্লাস I, আসল যোগ সুদ সমান 558। এখন আমাকে একটু ফর্মুলা বসাতে হবে। I এর মান হলো PNR সমান 558। আমি একটু ক্যালকুলেশনটা ফার্স্ট করছি, পি দিয়ে ভাগ করছি, দেন -1 করছি। আর আমাকে বের করতে হবে আর এর মান, সরি এন এর মান কত বছরে। আমি একটু এখানে করে নিই, 558, পি মানে হলো আসল যেটা হলো 450 টাকা -1, এখান থেকে আসবে কত, নিচে 450 আর উপরে 558 থেকে 450 বিয়োগ করতে হবে, তাহলে এখানে 8 0 108। কত বছর, এম বের করতে হবে 108/450 ইন্টু আর যেহেতু 6% বলছে, তাহলে 6 এখানে বসাবো, 100 উপরে বসাবো। একটু ক্যালকুলেশন ফাস্ট করার জন্য আমি 100 আনসার আগে পিছিয়ে করে দিছি। এখন যাচ্ছে আপনার কাটাকাটি করা, 0 0 কাটেন, 2 দিয়ে ভাগ করলে এখানে 3, এখানে 5, 3 দিয়ে যদি 108 কে ভাগ করেন প্রথমে 3 বার আর দেন হলো 6 বার 34, 5 দিয়ে ভাগ করলে এখানে 9, 9 দিয়ে ভাগ করলে 4 9 36, সো ফাইনালি 4 ইয়ার্স। আচ্ছা, তো দেখেন এখানে আমি কয়েকটা লাইন এক্সট্রা মানে ফাস্ট করে ফেলছি। যখন আপনি অনেকগুলো অঙ্ক করবেন, আপনি প্রথম লাইনের পরে এটা লিখে দিতে পারবেন, তাই না? এই লাইনটা কিন্তু একসাথেই লেখা যায়, আপনি একটু মাথায় চিন্তা করলে একসাথে লাইনটা লিখে দিতে পারবেন। সো যখন অনেকগুলো অঙ্ক করে ফেলবেন এরকম 20-25টা, তখন আর এই কষ্ট করে পুরো অঙ্ক করা লাগবে না, আপনি একসাথে ফাস্ট করবেন। কিন্তু আমার সাজেশন থাকবে প্রথম দিকেই খুব বেশি শর্টকাট টেকনিক ইউজ না করা, তাহলে পরে কিন্তু ভুলের সংখ্যা অনেক বেড়ে যাবে। আপনি হয়তো অনেক ফাস্ট অঙ্ক করবেন কিন্তু ভুল হবে অনেক বেশি। তো প্রথম দিকে ঠান্ডা মাথায় একটু বড় করে করেন, দেখবেন আস্তে আস্তে স্পিড বেড়ে যাচ্ছে। নেক্সট ম্যাথ, এটাও খুব সহজ ম্যাথ। বলছে যে সুদ হলো 5%, কত বছরে এন বের করতে বলছে। সুদ আসলের 1/5, একটু ভালো মতো দেখেন, এখানে কিন্তু সুদ আসল বলছে, সুদ আসলের 1/5 হবে। তাহলে সুদ হলো I, সুদ আসল হলো P প্লাস I এর 1/5, মানে 1/5। এটা হলো কোশ্চেন মতে। তাহলে আমরা একটু আগাই, এখানে I থাকলো মাইনাস I/5, এই যে 1/5 কে I দিয়ে গুণ করে এই পাশে নিয়ে আসছি, আর এখানে থাকলো P/5, এখানে থাকবে কত 4/5 I, যদি আপনি লসাগু করেন এই পাশে থাকলো P/5, এই পাশে 4/5 থাকলো ইনটু I এর কিন্তু সূত্র জানি আমরা PNR, আর এই পাশে P/5। অলরেডি কিছু কাটাকাটি করা যায়, 5 আর 5 কেটে দেই, P আর P কেটে দেই। আমাকে বের করতে বলছে কি বছর, মানে হলো N, N সমান কত হবে দেখেন, ওই পাশে কিছু নাই, এই পাশে আছে R আর 4, তাহলে 1/4R,
1/4 আর হলো 5%, মানে 5/100, 100 আমি উপরে লিখলাম, 5%টাকে 5/100 লিখলাম, তাহলে 4 5 20, আর উপরে হলো 100, এখানে হলো 20, এটা 20 লিখে রাখি আমি এখানে, 20 কে 100 দিয়ে কাটি, 100 কে 20 দিয়ে কাটা আসে 5, সো আমার উত্তর হবে 5 বছর। তো খুব সহজ সহজ ম্যাথ, জাস্ট আমি করে দিচ্ছি কারণ এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসতে দেখা যায়, এই জন্য করে দেওয়া। হ্যাঁ, আপনারা অনেকে করে ফেলছেন অলরেডি, ভেরি গুড, যত ফাস্ট করতে পারবেন তত সুবিধা। এবার আপনাদের জন্য একটা অঙ্ক ছেড়ে দেই, পোল কোশ্চেন। আমরা পোল কোশ্চেন প্রায় শেষের দিকে চলে আসছি, অল্প কিছু পোল আছে, মানে এরপরে জাস্ট একটা পোল আছে। প্রশ্নটা করেন, বলছে একই হার সুদে সুদের হার হলো সমান কোন মূলধন 6 বছরে দ্বিগুণ হলে। বলে দিচ্ছে 6 বছরে দ্বিগুণ, কত বছরে সুদ আসলে 3 গুণ হবে? এটা কিন্তু সূত্র ছাড়াই করা যায়। সূত্র ছাড়া কিন্তু করা যায় এটা, কারণ আমরা এরকম একটা শর্টকাট শিখেছিলাম, সুদের হার বের না করেও কিন্তু অঙ্কটা করা যায়। ওকে, আপনাদের 63% সঠিক বলছেন, বাকিরা মনে হয় একটু ধরতে পারেন নাই। চলুন আমি এটা একটা জাস্ট ফ্লো চার্ট দিয়ে দেখাই দিই। এটা ফ্লো চার্ট একটা আমার খুব পছন্দ। ধরেন আপনার আসল হলো পি, এটা হলো আপনার আসল। ওরা কি বলছে 6 বছরে দ্বিগুণ হয়েছে, 6 বছর পাস করার পর আপনার হয়ে গেছে 2p। 2pটাকে আমি কি দেখাইছিলাম? p প্লাস p, এই পিটা হলো সুদ আর এই পিটা হলো আসল, তাই তো? আসল কিন্তু চেঞ্জ হবে না, আসল কিন্তু সবসময় ফিক্সড। তাহলে আমাকে একটু বলেন তো, আরো 6 বছর পরে কি হবে? আরো 6 বছর পরে আসল থাকলো, 6 বছরে কি সুদ আসলে সমান হয়ে গেছে না? ভালো মতো দেখেন, 6 বছরে সুদ আসলে সমান, তাহলে এখন কি 2p হবে, তার মানে হলো 3p। এটা তো প্রশ্ন করছে যে কত বছরে সুদ আসলে 3 গুণ হবে, তাহলে দেখেন 6 যোগ 6 12 বছর। তাহলে যদি বলতো সুদ আসলে 4 গুণ হতো 18 বছর, p প্লাস 3p। এই ফ্লো চার্টটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু চ্যাট বক্সে বলেন। যে আমি ফ্লো চার্টটা এঁকে দিলাম এবং এই সিস্টেমটা আমি আগে একবার দেখাইছি যে 2p মানে হলো সুদ এবং আসল সমান হয়ে গেছে। থ্যাংক ইউ, রেসপন্স করার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, কেউ কেউ মনে এখানে একটু কনফিউজ আছে, আমি একটু বলি। প্রথম শুরু হলো পি দিয়ে, 6 বছর পরে 2p। 2p কিভাবে হলো p প্লাস p? একটা হলো আসল, একটা হলো সুদ, মানে 6 বছরে সুদ আসলের সমান। তাহলে আরো 6 বছর পরে কি হবে দেখেন তো? 6 বছর পরে সুদ আসলের সমান, আরো 6 বছর পরে p থাকলো, আর সুদ হবে দ্বিগুণ, কারণ 6 বছরে তো প্রথম 6 বছরই তো সুদটা আসলে সমান হয়েছে, তাহলে পরের 6 বছরে আবারও সমান হবে, তাহলে এখানে 2p আসবে, তাহলে টোটাল হয়ে গেল তো 3p। তার মানে হলো সুদ আসলে 3 গুণ হয়ে গেল, তাহলে মানে 12 বছরের আনসার। যদি 4 গুণ বলতো তাহলে 18 বছর হতো, যদি 5 গুণ বলতো তাহলে 24 বছর হতো। এটাই হলো ফ্লোচার্ট। তো এটা ফ্লোচার্ট দিয়ে করাটা আমার মনে হয় ইজিয়ার। আচ্ছা, তাহলে সরল মুনাফা মোটামুটি আমাদের শেষ। চক্রবৃদ্ধি মুনাফা, এটাতে খুব বেশি প্রশ্ন আসবে না, বাট স্টিল প্র্যাকটিস থাকা উচিত, কারণ বাই চান্স যদি চলে আসে আপনাকে পড়ে আসতে হবে। আচ্ছা, তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আপনি সরাসরি মুনাফা বের করতে পারবেন না, আপনাকে যেটা বের করতে হবে সেটা সুদাসল। সুদাসল বা যেটাকে আমরা মুনাফা আসল বলি, মুনাফা আসল বা সুদাসল, সেটা সূত্র হলো c কিউমুলেটিভ, দ্যাট ইজ p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n। সবগুলো আগের মতো, p হলো আমাদের আসল, আর হলো হার, কত হারে সুদ, আর n হলো বছর। আর যদি এখান থেকে মুনাফা বের করতে বলে, বিশাল একটা সূত্র দিছে, এই সূত্র শিখবেন না। মুনাফা হলো মুনাফা আসল মাইনাস আসল, এটা মাথায় রাখবেন। মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে তো চলে আসে, তার মানে c মাইনাস p। এই c মাইনাস p দিয়ে চেষ্টা করবেন অঙ্কটা করার জন্য, ঠিক আছে? আমরা এক দুইটা ম্যাথ একটু প্র্যাকটিস করার চেষ্টা করব, যেন ইন কেস পরীক্ষায় আসলে আমরা পুরো আসতে দিতে পারি। প্রথম প্রশ্নটা বলছে 10% চক্রবৃদ্ধি। এই চক্রবৃদ্ধির ম্যাথে কিন্তু চক্রবৃদ্ধি কথাটা লেখা থাকাটা মাস্ট, নাহলে কিন্তু অঙ্ক মিলবে না, মানে নাহলে সরলে চলে যাবে আর কি। তাহলে 10% চক্রবৃদ্ধি সুদে 1000 টাকা 2 বছরের সুদ কত? সুদ জিজ্ঞেস করছে। সুদ তো আমরা ডিরেক্টলি বের করতে পারি না, আমরা বের করতে পারি কি? সুদ আসল। সুদ আসল বের করতে পারি, যেটা হলো c। সূত্র হলো p প্লাস 1 প্লাস r ডিভাইডেড বাই n। p হলো আমাদের আসল, আসল হলো 1000 টাকা, 1000 বসালাম। 1 প্লাস r, r মানে কি? বৃদ্ধি বা হার কত? 10% বলছে, তাহলে 10/100 টু দি পাওয়ার n। এখানে 1000 থাকলো, গুণ আকারে থাকবে 1 প্লাস, এটা হলো 0.1 টু দি পাওয়ার n। n হলো 2 বছর। ফাইনালি থাকলো 1000 গুণন 1.1 স্কয়ার। আপনি একটা কাজ করে নিবেন, এটাকে দুই ভাবে লেখা যায়, যে 1000 গুণন 1.1 ইনটু 1.1 এভাবে করা যায়, কিন্তু আপনার হাতে তো ক্যালকুলেটর নাই। আপনি করবেন কি, যে 1.1 আর 1.1 এর গুণফলটা আলাদাভাবে বের করে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো 1.1 1.1 এই দুইটা দশমিককে যদি বাদ দেই, 11 গুণ 11, 11 গুণ 11 কত? 121। আমি কয়টা দশমিক বাদ দিছি? দুইটা, তাহলে দুই ঘর পরে একটা দশমিক বসাবো। আশা করি এটা জানেন আপনারা। তাহলে 1.21, তাহলে ফাইনালি আমাদের আসবে 1000 গুণন 1.21, তাহলে 1 2 1 0। এটা হলো আমাদের সুদাসল। এটা কিন্তু সুদাসল, লিখে রাখি ব্র্যাকেটে, সুদাসল। আর আমাদের দরকার সুদ বা মুনাফা কত? তাহলে 1210 থেকে 1000 বিয়োগ করে দিব, 210 টাকা হলো আমাদের সুদ। অপশন এ হলো সঠিক উত্তর। আপনাদের সঠিক উত্তর কে দিয়েছেন? মাহমুদ, তন্ময়, নাজনীন, তুষার, গুড। আচ্ছা, সওয়াজ যেটা বলছেন c ইকুয়াল টু পিএনআর। পিএনআর কিন্তু এখানে সূত্র না, পিএনআর যদি হয় তাহলে ভুল হয়ে যাবে। সূত্র p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n। নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথে বলছে বার্ষিক 8% হার সুদে, এই কথাটা একটু দেখেন, ষান্মাসিক চক্রবৃদ্ধিতে।
আপনারা কি কেউ চ্যাট বক্সে আমাকে জানতে পারবেন ষান্মাসিক চক্রবৃদ্ধি মানে কি? ষান্মাসিক চক্রবৃদ্ধি মানে কি আসলে? ম্যাক্সিমাম যেটা লিখছেন 6 মান্থস, 6 মাস পর, এভরি 6 মান্থস। হ্যাঁ, এই প্রিমা লাস্টে ঠিক লিখছেন। ষান্মাসিক চক্রবৃদ্ধি মানে হলো প্রতি 6 মাসে সুদ দিবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। ষান্মাসিক চক্রবৃদ্ধি মানে প্রতি 6 মাস পর পর আপনাকে সুদ দিবে। এটা একটু মাথায় রাখেন, প্রতি 6 মাস পর পর আপনাকে সুদ দিবে, এটাকে বোঝাচ্ছে ষান্মাসিক। তাহলে প্রথম কন্ডিশন, সুদের হারটা দিচ্ছে বার্ষিকে আর আপনাকে ক্যালকুলেশন করতে বলতেছে কত? ষান্মাসিক। এখানে একটা ঝামেলা আছে। ওকে, তাহলে চলো আমরা একটু ক্যালকুলেশন করি। আমি ক্যালকুলেশন করার সময় একটু এক্স্যাক্টলি বুঝিয়ে দেবো যে কোথায় কি ঝামেলা হবে। এক বছরের সুদ বের করছে তো, সুদ তো আমরা বের করতে পারি না, আমরা বের করতে পারি সুদ আসল। সুদ আসল বের করতে পারি, যেটা হলো আমাদের সি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। চলো আমরা বসাই। পি হলো আমাদের আসল, আসল বলছে 2000 টাকা, ওই হলো 2000 টাকা বসাই এনে 1 প্লাস আর। এবার একটু বুঝাই আর কি জিনিস, এন কি জিনিস। আর হলো শতকরা বার্ষিক সুদের হার। এখানে দুইটা কথা আছে, একটু লক্ষ্য করেন। একটা হলো শতকরা, 100 টাকায় হিসাব করা হয়, আর একটা হলো বার্ষিক। এই বার্ষিক মানে কিন্তু 12 মাস, 6 মাসে কিন্তু না। তাহলে এই যে 8% যে সুদ, আবারও লিখি যে 8%, এটা ব্র্যাকেটে লিখি 12 মাসে। তাহলে আপনাকে যদি বলে 6 মাসে, সেটা কি 4% হয়ে যাবে না? এই দুইটা লাইন যদি বুঝে থাকেন আমাকে একটু বলেন। আমি প্রথমে বলছি যে 8% বার্ষিক সুদ মানে হলো 12 মাসে আমাকে 8% সুদ দিবে। তাহলে 6 মাসে তো 8% দিবে না ভাই, 6 মাসে কত পার্সেন্ট দিবে? 6 মাসে কিন্তু 4% দিবে। এটা একটু মাথায় রাখেন। তাহলে সুদের হারটা যখন আমরা চক্রবৃদ্ধি করবো তখন ঠান্ডা মাথায় করবো যে ষান্মাসিক বলছে নাকি বার্ষিক বলছে। ঠিক আছে, তাহলে আমরা এখন আর এর মানটা কত বসাবো দেখেন তো? 4%। তাহলে 4 ডিভাইডেড বাই 100, আমি এটা লিখেও দিই 4 ডিভাইডেড বাই 100 কেন? এই যে 4% 6 মাসে বলছে তাই। এবার আসেন এন। এন মানে একটু আগে আমরা বলছিলাম বছর। মনে করেন তো আমি যখন বছর আপনাদের শিখাইছিলাম তখন আমি কিন্তু সময়ও বলছিলাম, বছরের সাথে সাথে কিন্তু সময় বলছিলাম। তো এখন আমার এই সময়টা দরকার। এই সময়টা দিয়ে বুঝাই কত সময় পর সুদ দিবে, কত সময় পর পর সুদ দিবে। এবার একটু বুঝেন ভালো মতো। এখানে সুদ দিতেছে কত? তো সুদ দিতেছে কত সময় পর? 6 মাস পরে। তাহলে 1 বছরে, এখানে যে 1 বছর কথাটা আছে, 1 বছরে কিন্তু 6 মাস আছে কয়টা? 6 মাস কিন্তু 2টা। তাহলে সে সুদ কি 2বার পাবে না? ভালো মতো বুঝেন। তাকে যদি আমি বছরে ক্যালকুলেশন করতাম, সে বছরে একটা সুদ পেতো, এর মানটা দিতাম 1। বছরে সে কয়বার সুদ পাইছে বা কয়টা সুদ পাইছে। এখন যেহেতু 6 মাস পর পর সে সুদ পাচ্ছে, তাহলে এর মান কিন্তু আমি 1 বসাতে পারবো না, কারণ সে সুদ পেয়ে যাবে 2টা। তাহলে এখানে এর মান হবে 2। ভালো মতো দেখেন, এর মান কিন্তু আমি 1 বসাই নাই, 1 বছর বলা সত্ত্বেও এর মান হবে 2, কারণ আমি ষান্মাসিক ক্যালকুলেশন করতেছিলাম। ভালো মতো দেখেন, ষান্মাসিক ক্যালকুলেশন করার ফলে আমাদের কিন্তু এর মান হয়ে যাবে 2। ওকে, তাহলে এখন আশা করি সবাই বুঝবেন এটা। বাকি অংশটা নিজেরা করে ফেলতে পারবেন। এটা আসবে 1.04 স্কয়ার, মানে হলো 2000 গুণ 1.04 গুণ 1.04। আর আপনাদের আনসার আসবে 163.20। এটা হাতে কলমে করতে হবে, ক্যালকুলেশনটা একটু বড়। 163.2। আর জাস্ট মাথায় রাখবেন, এখানে দুইটা ক্যালকুলেশন করছে। একটা হলো ষান্মাসিক সুদ বের করতে বলছে 1 বছরের জন্য, যে এর মান 2। আর আমাদের বার্ষিক সুদ ছিল 8%, বাট আমরা বের করছি 6 মাসের জন্য, এই জন্য এটা 4%। এই দুইটা জিনিস মাথায় রাখবেন, নাহলে কিন্তু অঙ্ক ভুল হবে। ওকে, তাহলে আমরা আমাদের শেষ ম্যাথ, লাস্ট ম্যাথ চলে আসছি। এটা পোল কোশ্চেন, আমি পোল কোশ্চেনে যেতে যাচ্ছি না, এটা আমি নিজেই করে দিই। ইন্টারেস্টিং একটা ম্যাথ। বলছে 10% হার সুদে 500 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য। মানে আপনাকে দুইটাই করতে হবে, দেন বিয়োগ করতে হবে। সো খুব একটা কঠিন অঙ্ক না। প্রথমে আমরা সরলটা করে নিই। সরল সুদ বের করি। আই পি ইন্টু এন ইন্টু আর। পি হলো 500 টাকা 2 বছরের জন্য, 2 বছর। আর হলো 10%, তাহলে 10/100। এই 2 শূন্য 2 শূন্য কাটা, 10 দুগুণ 20, 5 20 100। এখান থেকে আসবে 100 টাকা। তাহলে সরলে পেয়ে গেছি আমি 10% হার সুদে 500 টাকায় 2 বছরের সুদ পেয়েছি 100 টাকা। এবার হলো চক্রবৃদ্ধির জন্য হিসাব করি। এখন চক্রবৃদ্ধিতে আমি কি বলছিলাম, সরাসরি মুনাফা বের করা যায় না, বের করতে হয় মুনাফা আসল। তাহলে সি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। দেখেন লাস্ট ম্যাথে আমরা বেশ কিছু ক্যালকুলেশন করছিলাম, কারণ ওখানে ষান্মাসিকের একটা ব্যাপার ছিল। এখানে কিন্তু ষান্মাসিক বলে নাই, 10% হারে চক্রবৃদ্ধি, ষান্মাসিকের কথাটা নাই। তাহলে কোনো ক্যালকুলেশনে ঝামেলা নাই। পি বসাইছি কেন, সরাসরি বসাই। পি এর মান হলো 500 টাকা, 1 প্লাস আর মানে হলো 10%, 10/100, 2 বছরের জন্য, তাহলে এখানে 2। তাহলে 500 গুণন 1.1 স্কয়ার। একটু আগে 1.1 এর স্কয়ার দেখাইছিলাম, যেটা 1.21 আসে। তাহলে এখানে বসাই দেন 500 গুণন 1.21, এটা আসবে 605 টাকা। 605 টাকা। তাহলে আমাকে বের করতে হবে সুদ কত। সুদ হলো 605 টাকা সুদ আসল মাইনাস আসল 105 টাকা। এখনো কিন্তু ক্যালকুলেশন শেষ হয়নি। আমাকে বলছে সরল এবং চক্রবৃদ্ধি পার্থক্য। তাহলে লাস্টে হবে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ, তার মানে হলো 105 মাইনাস 100, দ্যাট ইজ 5 টাকা। অনেকেই মোটামুটি বলে ফেলছেন, প্রায় 15-16 জন অলরেডি বলে ফেলছেন যে আনসার হবে
5 টাকা। ওকে, তো আমি চেষ্টা করছি যতগুলো টাইপ আছে সবগুলো টাইপের কিছু অঙ্ক রেখে আপনাদেরকে এগুলো করানোর জন্য। আর মূলত আমাদের টার্গেট ছিল প্র্যাকটিস করা, কারণ আজকের টপিকে খুব কঠিন কিছু কিন্তু এমন ছিল না, সবই মোটামুটি সহজ ছিল। তাহলে আমাদের মূল কাজ ছিল আসলে প্র্যাকটিস করা। আমরা প্র্যাকটিস করছি, এই প্র্যাকটিসটাই আপনাকে দীর্ঘদিন করতে হবে, কারণ বিসিএস এ ভালো করতে চাইলে আপনাকে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই এবং দীর্ঘ সময় ধরে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন। যে আগ্রহ নিয়ে পড়াশোনা শুরু করছেন চেষ্টা করবেন এই আগ্রহটা ধরে রাখার জন্য, কারণ এই আগ্রহটাই আপনাকে পরবর্তীতে সাকসেস নিয়ে আসবে। তো আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ ভাইকে সুন্দরভাবে ক্লাসটা শেষ করার জন্য। আপনারা একটু পোলটাতে দ্রুত রেসপন্স করেন। অনেক অনেক ধন্যবাদ। আসলে অনেক সময় লেগে গেছে, আমরা আজকে আর কোশ্চেন না নেই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।